এই ঘটনাটি মূলত ঘটেছিল তখন মুজাহিদ ভাই উনি মূলত একজন গাড়ির মেকানিক, বেশ ভালো একজন মেকানিক ছিলেন। ওনাদের গ্রামে ওনার বাবার একটি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে উনি কাজ করতেন, বেশ ভালোই নাম করেছিলেন এই গাড়ির কাজ শিখে এবং গাড়ির টুকিটাকি কাজ, এমনকি এমন কিছু সমস্যা যে সমস্যাগুলো দেখা যাচ্ছে যে ওই গ্রামে সমাধান করাটা একটু কঠিন হয়ে যেত, একটু শহরের দিকে যেতে হতো, সেটাও উনি মোটামুটি শিখে গিয়েছিলেন। ওনার কখনোই বিদেশে এসে কাজ করার ইচ্ছা ছিল না। একটি ঘটনার প্রেক্ষাপটে মূলত উনি বিদেশে চলে এসেছেন। সাদিকুর রহমান ভাই উনি ভাবতেও পারেন নাই যে এই ঘটনার সাথে প্যারানর্মাল কোন একটা বিষয়ের সম্পর্ক রয়েছে। মূলত আমরা একে অন্যকে জিজ্ঞেস করি যে কেন এসেছেন, কোনো সমস্যা ছিল কিনা। অনেকেই তো আসলে পারিবারিক বিভিন্ন চাপের কারণে চলে আসে, বিশেষ করে আর্থিক চাপ, এটার কারণেই তো সবাই প্রবাস জীবনে আসে, এটাই তো সত্য। কিন্তু কথা বলে জানা গেল আর্থিক চাপের কারণে এই মুজাহিদ ভাই বিদেশে আসেন নাই। তাহলে কি অন্য কোনো সমস্যা? হ্যাঁ, সেটা সামাজিক চাপের কারণে। তাহলে এই ঘটনাটা ভৌতিক বিষয়ের তালিকায় কেন আসলো, চলুন সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মুজাহিদ ভাই জানান যে ঘটনাটি খুব বেশি দিন আগের না, বছর খানেক আগের। ওনাদের ওই কানাইলা গ্রামেরই একজন মুয়াজ্জিন সাহেব, ওই মুয়াজ্জিন সাহেবের একজন মেয়ে ছিল। আসলে ওই মেয়েটা বড় হওয়ার পর তাকে খুব একটা দেখেনি, কারণ হচ্ছে সেই মেয়েটা একদম খাস পর্দা করতো, কখনোই কারোর সামনে, বিশেষ করে পুরুষ মানুষের সামনে মুখ খুলতো না। তবে তাকে উনি বেশ অনেকদিন আগে দেখেছিলেন, তাই আন্দাজ করতে পারেন যে তার সম্পর্কে, তার চেহারা সম্পর্কে। তো ওই ছোটবেলাতে দেখেই ওই মেয়েটির প্রতি তার একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। এরপর মুজাহিদ ভাইও বড় হয়েছেন, মেয়েটিও বড় হয়েছে। আর এই মুজাহিদ ভাইয়ের যে বয়স, সেই বয়সটা আসলে ওনাদের এলাকায় এই বয়সের ছেলেদের বিয়ে হয়, তবে সেই বয়সটা 20-21 এরকম আর কি। তো এই যে মেয়েটা, এই মেয়েটা পাশের একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করত। বড় হওয়ার পর কখনোই তার মুখ এই মুজাহিদ ভাই দেখেননি। তবে সে যেই পথ দিয়ে যেত ওই মাদ্রাসায়, এই পথটা আবার ছিল দুইটা। এই দুটো পথই সে ব্যবহার করত। কোনটা ছিল শর্টকাট, কোনটা ছিল আবার একটু ঘোরানো রাস্তা। সে সুযোগ মতো যেটা দরকার সেটাই ব্যবহার করতো, সেদিক দিয়েই বাড়িতে ফেরত আসতো। তবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে মুজাহিদ ভাই যে ওই মেয়েটাকে পছন্দ করেন, এই বিষয়টা কিন্তু পারিবারিকভাবে এবং সামাজিকভাবে জানাজানি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে এই মুয়াজ্জিন সাহেব একটা মসজিদের নিছক মুয়াজ্জিন এরকম চিন্তা করলে হবে না, উনি এলাকায় বেশ প্রভাবশালী একজন ব্যক্তিও ছিলেন। এই কারণে মুয়াজ্জিন সাহেব যদি কোনোভাবে জেনে যায় এই মুজাহিদ ভাইয়ের মনের ইচ্ছার কথা, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে মুজাহিদ ভাই উনি যে মেয়েটাকে পছন্দ করেন, আর ওই মেয়েটা যেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, এখানে উনি দাঁড়িয়ে থাকেন বিভিন্ন সময়, যেই সময়টাতে ওই মেয়েটা আসা যাওয়া করতে পারে। উনি খেয়াল করেন ওই মেয়েটা কখনোই তাকে একবারের জন্য চোখ দিয়ে দেখেই নেই। ছেলেটা ছেলের মতো জায়গায় দাঁড়িয়ে আছে, মেয়েটা তার মতো চলে গেছে। সে কখনোই এই মুজাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে নাই। এটা অবশ্য খেয়াল করতো, মেয়েটার চোখের দিকে তাকাতো মুজাহিদ ভাই যে মেয়েটা তার দিকে তাকায় কিনা। তো মেয়েটি আসলে কোনোভাবেই তাকায় না। তো এভাবেই চলছিল। আর মুজাহিদ ভাইও চিন্তা করছিলেন যে কখনো যদি এক দৃষ্টিতে একটু তাকায় অল্প সময়ের জন্য, তাতেই মনে হবে সে অনেক কিছু পেয়ে গেছে। তো এরকমই তার কাছে মনে হচ্ছিল আর কি, কিন্তু না, সে তাকায় না। তো এক রাতে গ্যারেজ বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে উনি বের হয়েছেন। রাত তখন প্রায় 11টার মতো বাজে। তো ওনার যে যাওয়ার পথটা, এই পথটাও কিন্তু ওই মুয়াজ্জিন সাহেবের বাড়ির পাশ দিয়েই গিয়েছে। তো এই বাড়ির পথ দিয়ে যাওয়ার সময় আর একটা জায়গা আছে যেখানে বেশ ঝোপ জঙ্গলের মতো আছে আর কি।
তো ওই দিক দিয়ে আবার নেমে যেতে হয়, ওটা একটা শর্টকাট রাস্তা এই মুজাহিদ ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য। তো উনি রাতের বেলা ওই দিক দিয়ে নেমে যাচ্ছিলেন, ওই শর্টকাট রাস্তা যে পাশে ঝোপঝাড় রয়েছে। তো যখনই ওই ঝোপঝাড়ের কাছে উনি এসেছেন, হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠে এই মুজাহিদ ভাইয়ের নাম ধরে ডাক দেয়। প্রথম দিকে মুজাহিদ ভাই মনে করেছেন এটা ওনার মনের ভুল। তারপর আবার যখন ডাক দিল, উনি তখন ঘুরে তাকালেন। ঘুরে তাকানোর পর উনি দেখলেন যে মেয়েটাকে চেনা চেনা লাগে। তখন বুঝতে পারলেন যে বহুদিন তার চেহারা নেকাবে ঢাকা থাকার কারণে না দেখলেও এটাই মজিন সাহেবের মেয়ে। সে ওই ঝোপের পাশে দাঁড়িয়ে আছে, তবে মাথায় ঘোমটা দেয়া, বেশ বড় ড্রেস পরা, তার বোরখা পরা ওই সময় ছিল না। মেয়েটা এই মুজাহিদ ভাইকে ডাকছে। মুজাহিদ ভাই তো খুশিতে একদম আটখানা হয়ে গেছেন। উনি দ্রুত তার কাছে গেছেন। তখন মেয়েটা সালাম দেয়, সালাম দিয়ে বলছে যে আমার নাম তো আপনি জানেন, আমার নাম হুসনা। তখন মুজাহিদ ভাই বলছেন, হ্যাঁ আমি তোমার নাম জানি। মেয়েটা বলছে যে আপনি আমাকে পছন্দ করেন এটা কিন্তু আমি বুঝতে পারি। আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আমি যখন আসা যাওয়া করি তখন, কিন্তু আমি কখনোই আপনার দিকে তাকাই না, কারণ আমার বাবা যে কেমন এটা সম্পর্কে আপনি খুব ভালো মতোই অবগত আছেন। তিনি যদি কখনো বুঝতে পারেন তাহলে আপনাকেও মেরে ফেলবেন, আমাকেও মেরে ফেলবেন। কারণ আমাদের এই সমাজে এভাবে সম্পর্কটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এটা যদি কোনো পরিবারের কোনো সদস্য করে তাহলে সেই পরিবারে তার আর কোনো জায়গা থাকবে না। এই জন্য আমি আপনার দিকে তাকাই না, তবে আমি বুঝতে পারি, আর আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন এই জন্য আপনাকে ডাক দিলাম। তো এরকম কথাবার্তা বলছে। মুজাহিদ ভাই বলছে তুমি তো একটু ইশারাও দিতে পারো, কথা না বলো। তখন মেয়েটা বলছে না, এটাও সম্ভব না, এটাও আমি কখনো দিয়ে পারবো না, আমি এভাবেই আসা যাওয়া করব, আপনার এভাবে আর রাস্তায় দাঁড়ায় থাকার দরকার নাই, আপনি আপনার মতো করেই কাজকর্ম করেন, তাতে কোনো সমস্যা নেই, তবে রাস্তায় এভাবে দাঁড়ায় থাকবেন না, এতে করে বিষয়টা ভালো দেখাবে না। তখন আরো কিছু কথাবার্তা হয়। বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর একটা পর্যায়ে হুসনা নামের মেয়েটা বলে, ঠিক আছে আপনি যান, এখন আমি চলে যাচ্ছি। তো চলে যাচ্ছি বলার পর এই মুজাহিদ ভাই খেয়াল করলেন যে এই মেয়েটা যেই দিক দিয়ে যাবে, মানে এই ওদের যে বাড়িটা, মজিন সাহেবের যে বাড়িটা, এই বাড়িতে ঢোকার জন্য যেই দরজাটা রয়েছে, অর্থাৎ মেয়েটা যেই দরজাতে বের হয়েছে বলে মনে হচ্ছে, সে ওই দিক দিয়ে না গিয়ে সে অন্য আর একটা দিক চলে গেল। আর যখনই চলে গেল, খুবই বিশ্রী একটা গন্ধ এসে মুজাহিদ ভাইয়ের নাকে লাগে। চারদিকে একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, বিষয়টা এরকম না, তবে মেয়েটার সাথে যখন কথা বলছিল তখন মনে হয় নাই যে ওই জায়গাটা খুব বেশি অন্ধকার, মনে হচ্ছে যে খুব ভালো মতোই তার চেহারা অন্ধকারে উনি বুঝতে পারছেন। ওখান থেকে উনি দ্রুত বাড়িতে ফেরত আসেন। বাড়িতে যখন উনি ফেরত আসেন তখন ঘড়িতে দেখেন রাত 2টো বাজে। উনি তো অবাক যে এইটা কিভাবে সম্ভব। দোকান থেকে বের হইলাম 11টায়, চলতে পথে সর্বোচ্চ 15 মিনিট লেগেছে, আর ওই মেয়েটার সাথে কতক্ষণই বা কথা বলছি, 10 মিনিটও কথা বলি নাই। 2-2.5 ঘন্টা কিভাবে চলে গেল? আসলে মানুষ যখন একটা আনন্দের মধ্যে থাকে তখন সময় যে কিভাবে চলে যায় এটা বোঝা যায় না। কারণ যেই মেয়েটাকে দেখার জন্য উনি মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তার সাথে এক নজর খালি চোখাচোখি হবে, এটা তার একটা ব্যাকুলতা, তার সাথে কথা হবে এটা তার মনের একটা বাসনা। সেখানে যখন সরাসরি কথা হচ্ছে, সময় তো চলে যেতেই পারে। উনি তো ভেতরে ভেতরে অনেক খুশি। যাই হোক, উনি রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে সকালবেলা যখন উঠেছেন, ওনার সারা শরীরে ব্যথা, এত ব্যথা যে উনি নড়াচড়া করতে পারছেন না। গোসল করবেন, উনি গ্যারেজে যাবেন যেহেতু, গোসলের সময় লক্ষ্য করলেন যে ওনার শরীর বিভিন্ন জায়গায় ছোট ছোট সাদা দাগ। মনে হচ্ছে কেউ কিছু একটা দিয়ে এই জায়গা থেকে রক্ত চুষে নিয়েছে। উনি ভাবলেন যে ঝোপের পাশে তো দাঁড়িয়েছিলেন, ওখানে কিন্তু অনেক বড় বড় মশা রয়েছে। আমরা স্বাভাবিক যে মশাগুলো দেখি
মাঝে মাঝে কিছু বড় আকৃতির মশা দেখি না, ওই টাইপের মশা কিন্তু ওই ঝোপে আছে, এটা উনি জানতেন। হয়তোবা ওই মশা কামড়ে দিয়েছে। তবে ওই মেয়েটার সাথে যখন কথা বলছিলেন, ওই অতি আনন্দে মশার কামড়ের যেই যন্ত্রণা, এটা তো উনি ফিল করেন নাই, কিন্তু মশা তো তার মতো করে কামড়ে দিয়ে গেছে, এই কারণেই হয়তোবা এরকম দাগ। উনি খাবার খেয়ে গ্যারেজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাওয়ার সময়ও উনি ওই মুয়াজ্জিন সাহেবের মেয়ে হুসনাকে দেখেছে, কিন্তু সে কিন্তু এই মুজাহিদ ভাইয়ের দিকে তাকায়নি। উনিও এটা নিয়ে আর ভ্রুক্ষেপ করেন নাই, চিন্তা করলেন যে কেন যে তাকায় না, সে তো রাত্রেবেলা বলেছেই, সুতরাং তাকালেই কি আর না তাকালেই কি, মনে মনে মিল থাকলেই হলো, এরকম চিন্তা করছেন আর কি। তবে উনি গ্যারেজে যে যাওয়ার জন্য বের হয়েছেন, গ্যারেজের কাছাকাছি গিয়ে ওনার শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে, মনে হচ্ছে ওনার শরীরটা চলছে না, শরীরে বল পাচ্ছেন না, মাথা ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে, এরকমটা মনে হচ্ছে। তো উনি আর গ্যারেজে ঢুকতে পারেন নাই। উনি ওনার বাবাকে বলে আবার বাসায় ফেরত আসেন। বাসায় ফেরত আসছেন, ফেরত আসার পর উনি তো শুয়েই আছেন, খুব একটা আসলে নড়াচড়া করতে পারছেন না, শরীরে প্রচন্ড ব্যথা। এদিকে উনি চিন্তা করলেন যে রাতের বেলা তো ওই মেয়েটার সাথে আবার দেখা হবে, দেখি ওইদিকে যাই। উনি কিছুটা সুস্থ বোধ করার পর বিকেলের দিকে গ্যারেজে গিয়েছেন, আর সন্ধ্যার পর উনি কিছু গিফট কিনেছেন। চিন্তা করলেন যে ওই দিক দিয়ে যাওয়ার সময় এই হুসনাকে গিফটগুলো দিয়ে যাবেন। ওনার একটা বিশ্বাস ছিল যে উনি যে সময়টাতে যান রাত 11টার দিকে, ওই সময় গেলে ওই মেয়েটাও তার অপেক্ষায় থাকবে, হয়তো ঘরের মধ্যে থেকেই দেখার চেষ্টা করবে যে এই মুজাহিদ ভাই কখন বের হচ্ছে। তো উনি ওই চিন্তা নিয়ে যাওয়া শুরু করেছেন। এবার দেখলেন যে না, ওই জায়গায় কেউ নাই। আশেপাশে একটু তাকাতাকি করলেন, দেখলেন যে না, হুসনা আশেপাশে নাই। কি আর করা, উনি আবার ওই ঝোপের পাশ দিয়ে বাসার দিকে যাওয়ার জন্য যখনই হাঁটা শুরু করেছেন, পেছন থেকে খুব সুন্দর করে সালাম দিল মুজাহিদ ভাইকে, এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কি সুস্থ আছো? তখন আবার মুজাহিদ ভাই জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে জানলে যে আমি কিছুটা অসুস্থ? তখন ওই মেয়েটা বলছে যে জানি, আমি অনেক কথাই জানি। তো এই বলে কিছু অপ্রাসঙ্গিক কথা বলে, যেটার আগামাথা অবশ্য মুজাহিদ ভাই বুঝতে পারেন নাই। তো যাই হোক, মুজাহিদ ভাই বলল যে তোমার জন্য কিছু উপহার নিয়ে এসেছি, এই উপহারগুলো নাও। এর মধ্যে কি হয়, হঠাৎ করে কোনো পাশ থেকে কেউ একজন অকারণে চিৎকার দিয়ে উঠেছে। অনেক সময় দেখা যায় না যে রাস্তা দিয়ে কিছু ছেলে পেলে হেঁটে যাচ্ছে, কোনো কারণ ছাড়াই হুট করে কেউ চিৎকার দিয়ে ওঠে। ওই রকম করে কেউ হয়তোবা ওদিক দিয়ে হেঁটে যাচ্ছিল, বকরে টাইপের ছেলে পেলে, কেউ হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। তো এইটা যখন শুনেছেন, সাথে সাথে চিৎকারটা কোন দিক থেকে আসলো, কে দিল, এইটা দেখার জন্য মুজাহিদ ভাই যখন তাকিয়েছেন, উনি আবার ঘাড় ঘুরিয়ে দেখেন যে হুসনা নাই। আরে এত তাড়াতাড়ি কোথায় গেল? তো মুজাহিদ ভাই চিন্তা করেছেন যে যেহেতু লোকজন আসছে, দেখে ফেলতে পারে, এই জন্য সে দ্রুত বাড়িতে চলে গেছে। কিন্তু মনে হলো হুসনা যেন বাতাসের সাথে মিলিয়ে গেছে, এত দ্রুত কিভাবে যাবে? তবে হ্যাঁ, এইখানে একটা রহস্যময় ব্যাপার ঘটে যায়। হুসনা যখন চলে গেছে বলে তার কাছে মনে হলো, তখন আরো একটা ফিল উনি করেন, সেটা হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে যদি কোনো সূচ ঢুকিয়ে দেওয়া হয়, বিশেষ করে আমরা যখন রক্ত শরীর থেকে বের করে দেই বা নেই, বিশেষ করে যারা রক্ত দেন বা রক্ত কখনো শরীরে নিয়েছেন, এই সূচগুলো কিন্তু বেশ মোটা হয়। এমনিতে রক্ত টানার যেই সূচ আর কোনো ব্যাগের মধ্যে রক্ত ভরা হচ্ছে কারো শরীর থেকে নিয়ে, সেইটা সূচ, এটা কিন্তু এক না। এই ধরনের সূচগুলো বেশ মোটা হয়, আর এই সূচগুলো যখন বের করে ফেলা হয় শরীর থেকে, তখন কিন্তু এক ধরনের অনুভূতি হয় যে ভেতর থেকে একটা সূচ বের হয়ে যাচ্ছে। এই মুজাহিদ ভাইয়ের কাছে মনে হলো এরকম বড় একটা সূচ টাইপের কিছু তার শরীর থেকে বের হয়ে গেল। এরপর ওনার আর কিছুই মনে নাই, উনি সেন্সলেস হয়ে গেছেন। ওনার যখন জ্ঞান ফেরে, তখন উনি দেখেন উনি বিছানায় শুয়ে আছেন, ওনার মা ওনার পাশে বসা।
মা কান্নাকাটি করছে। তখন উনি জিজ্ঞেস করে কি হয়েছে, তোমরা কান্নাকাটি করছো কেন? তখন ওর মা জানান যে 2 দিন পর নাকি এই মুজাহিদ ভাইয়ের জ্ঞান ফিরেছে। 2 দিন আগে রাত আনুমানিক 3টার পর হঠাৎ বাইরে থেকে কেউ একজন মুজাহিদ ভাইয়ের আব্বুর নাম ধরে চিৎকার চেঁচামেচি করছে। তখন ওনার আব্বু এবং আম্মু বাইরে গিয়ে দেখেন মুয়াজ্জিন সাহেব আর মুয়াজ্জিন সাহেবের ছেলে এই মুজাহিদ ভাইকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক সময় আমরা কোনো মানুষকে 2 হাতে কিভাবে কোলে করি, ওইভাবে মুয়াজ্জিন সাহেবের ছেলে বেশ শক্ত সামর্থ্য একজন যুবক, সেই মূলত এই মুজাহিদ ভাইকে ওইভাবে ধরে রেখেছেন আর কি। তখন তাড়াতাড়ি করে এই মুজাহিদ ভাইকে তারা ঘরে নিয়ে আসেন, শুইয়ে দেন। এরপর ওই মুয়াজ্জিন সাহেব জানান যে উনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছিলেন। ওঠার পর উনি দেখেন যে এই ঝোপের কাছে কেউ একজন পড়ে আছে, মনে হচ্ছে গোংরাচ্ছে। এটা দেখে উনি এগিয়ে যান। শুরুতে উনি ভূত প্রেত মনে করেছিলেন যে তাহাজ্জুদের নামাজের জন্য উঠলে আবার অনেক সময় দুষ্টু জিনেরা ভয়টয় দেখায়, এরকম কিছু কিনা, কিন্তু পরে মনে হলো না, এরকম কিছু না। এরপর উনি এগিয়ে গিয়ে দেখেন এই অবস্থা, এই মুজাহিদ ভাই পড়ে আছেন। তখন ওনার ছেলেকে ডাক দেন, ছেলে আসে, চিনে ফেলে যে এটা তো এই মুজাহিদ, আমাদের এই এলাকার ছেলে। তখন তাকে তুলে এই যে বাড়িতে নিয়ে আসছে। তো এই কথা যখন মুয়াজ্জিন সাহেবরা বলে গিয়েছেন যে এই অবস্থা, এরপরে যখন এই মুজাহিদ ভাইয়ের জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পর তখন মুজাহিদ ভাই এই বিষয়টা ওনার মা বাবাকে বলেছেন। বলার পর মুয়াজ্জিন সাহেবকে ডাকা হয়, মুয়াজ্জিন সাহেব আসেন। আসার পর মুয়াজ্জিন সাহেব যখন এই কথাগুলো শোনেন, মুয়াজ্জিন সাহেব একদম থ হয়ে যান যে কি বলো তুমি, এটা তো অসম্ভব ব্যাপার। তুমি বলছো যে আমার মেয়ে রাতের বেলা তোমাকে ডেকেছে, পরপর 2 রাত ডেকেছে। আরে এই 2 রাত তো আমার মেয়ে বাড়িতেই নেই, সে তো তার নানার বাড়িতে বেড়াতে গেছে। আর তুমি দিনের বেলা কাকে দেখলা, রাতের বেলা কাকে দেখলা? এটা তো অসম্ভব ব্যাপার, সে তো নাই। নিশ্চয়ই এখানে জিন ঘটিত সমস্যা রয়েছে। তো মুয়াজ্জিন সাহেব টুকটাক ঝাড়ফুঁক জানতেন, তবে উনি বলে দেন যে জিন রিলেটেড রুকিয়া উনি করেন না, বা এটা উনি ওইভাবে শেখেন নাই। তবে উনি যে মসজিদে মুয়াজ্জিন হিসাবে আছেন, সেই মসজিদের ইমাম সাহেব খুব ভালো রুকিয়া করতে পারেন। তো ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন সাহেব কথা বলেন, ইমাম সাহেব আসেন, সবকিছু শোনেন। এরপর বলেন যে সন্ধ্যার পর এই রুকিয়াটা উনি শুরু করবেন। তো সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজ শেষ করে ইমাম সাহেব আসেন। আর ইমাম সাহেব উনি কিছুটা সময় রুকিয়া করেই উনি বলেন যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে এই যে ছেলেটা অর্থাৎ এই মুজাহিদ ভাই, এই মুজাহিদ ভাইকে নাকি এক রক্ত খেকো পিশাচিনি ধরেছে। এর কাজই হলো মায়াজালে বন্দি করে শরীরের সব রক্ত খেয়ে মেরে ফেলা। আর দ্রুত যদি এই চিকিৎসা শেষ না করা যায়, শুরু তো করতেই হবে, কিন্তু শুরু করার পর আবার শেষও করতে হবে। যদি দ্রুত এটা শেষ না করা যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, অর্থাৎ মুজাহিদ ভাইয়ের বাঁচানো আর সম্ভব হবে না। উনি রুকিয়া শুরু করেছেন। রুকিয়া করতে 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 হঠাৎ করে ওই দুষ্টু জিনটা এই মুজাহিদ ভাইয়ের শরীরে এসে ভর করে। খুব ভয়ঙ্কর এক মিশ্র কণ্ঠে ইমাম সাহেবকে বিশ্রীভাবে গালিগালাজ করতে শুরু করে। ইমাম সাহেব তো রুকিয়ার আয়াত পড়ছেন, পড়তে পড়তে মাঝে মাঝে এক মুষ্টি মাটি নিয়ে মুজাহিদ ভাইয়ের গায়ের উপর ছুঁড়ে মারছেন। আর সাথে সাথে মুজাহিদ ভাইয়ের ভেতরে থাকা ওই পিশাচিটা চিৎকার চেঁচামেচি করছে। একটা পর্যায়ে যখন মনে হলো যে ওই পিশাচিটা দুর্বল হয়ে পড়েছে, তখন ইমাম সাহেব জিজ্ঞেস করেন যে তুই কেন এই মুয়াজ্জিন সাহেবের মেয়ের সুরত ধরে এই ছেলেটার রক্ত চুষে নিচ্ছিস? তখন ওই পিশাচিটা বলে যে এই ছেলে আমার বাচ্চাদের খাবার। তখন ইমাম সাহেব আবার প্রশ্ন করে, তোর বাচ্চাদের খাবার মানে? তখন ওই পিশাচিটা বলে যে এই পিশাচির নাকি 2টি সন্তান আছে, আর এই পিশাচিটা যেই গোত্রের, এদের খাবারই নাকি রক্ত। এরা মানুষের রক্তও খায় কখনো কখনো, তবে পশু পাখির রক্তটাই নাকি এরা বেশি খায়। সবসময় এরা মানুষের উপর আক্রমণ করে না, খুব প্রয়োজন না পড়লে। তখন এই পিশাচিনীটা জানায় যে এই পিশাচিনীর 2 সন্তানকে রক্ত খাওয়ানোর জন্য একটা ছাগল সে পথ ভুলিয়ে তার দিকে নিয়ে আসছিল।
কিন্তু হয়েছে কি, এই মুজাহিদ ভাই আবার এই ছাগলটা দেখে ফেলেছে। দেখে ফেলে চিন্তা করছেন যে আরে এই ছাগলটা কার, এই ছাগলটা তো মনে হচ্ছে আমার পরিচিত ব্যক্তির। তো উনি আবার কি করছে, ওই ছাগলটার দড়িটা ধরে, গলার কাছে দড়িটা থাকে, ওই দড়িটা ধরে আবার মালিকের কাছে দিয়ে আসছে। এই জিনিসটা করার কারণে ওই পিশাচিনীটা তার সন্তানদেরকে ওই ছাগলের রক্ত খাওয়াতে পারেনি। এই কারণে মুজাহিদ ভাইয়ের উপর খুব ক্ষিপ্ত ছিল। তখন এই পিশাচিনীটা তার উপর নজর রেখেছে। আর যখন সে দেখেছে যে এই যে মুয়াজ্জিন সাহেবের মেয়ে যে হুসনা নাম, তার প্রতি সে দুর্বল আছে, ওই দিক দিয়ে যায়, ওই শর্টকাট রাস্তা দিয়ে যায়, ভালো রাস্তা রেখে ওই ঝোপের আড়াল দিয়ে, যদি এক নজর দেখা হয় রাতের বেলাতেও, এই সুযোগটাই কাজে লাগিয়েছে ওই পিশাচিনীটা। আর যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে, ওই সময় তার শরীর থেকে রক্ত চুষে চুষে খাচ্ছিল ওই পিশাচিনী নিজেও এবং তার দুই সন্তান। আর দ্বিতীয় রাতে রক্ত চুষে খাওয়ার একটা পর্যায়ে এসে হঠাৎ করে কিছু ছেলে পেলে হই হুল্লোড় করে ওঠে, যার কারণে এই কাজটা ওরা করতে পারেনি, ওই অবস্থাতে ওখান থেকে চলে যায়। তবে ওই পিশাচিনীটা জানা যে প্রথম রাতেই নাকি এই মুজাহিদ ভাই শরীর থেকে অর্ধেক রক্ত চুষে খেয়ে ফেলেছে। পরের রাত্রে কিছুটা খেতে পেরেছে, ওই চিৎকার চেঁচামেচির কারণে আর সে শেষ করতে পারে নাই, না হলে ওইখানেই তার জীবন শেষ হয়ে যেত, পুরো রক্ত একদম শেষ করে দিত, তার শরীরে এক ফোঁটা রক্তও থাকতো না। পিশাচিনীটা আরো জানায় যে সামান্য রক্ত যতটুকু আছে এটাও আমরা খেয়ে ফেলবো, ওর বাঁচার আর কোনো উপায় নেই। তো যাই হোক, ইমাম সাহেব তো অনেক ভয় ভীতি দেখান। একটা পর্যায়ে পিশাচিনীটা ছেড়ে যেতে রাজি হয়, বলে যে ও তো আমার টার্গেট করা ছাগল ও ওর ছাগলের মালিকের কাছে ফেরত দিয়ে দিচ্ছে, আমাকে ছাগল দিতে হবে, তাহলে আমি ভেবে দেখব যে আসলে ওকে ছেড়ে যাবো কি যাবো না। তখন ইমাম সাহেব বলে ভাবা ভাবির কিছু নাই, যা তোকে একটা ছাগল দেওয়া হবে, তুই এই ছাগলের রক্ত তুই তোর সন্তানদেরকে খাওয়াস, ছাগল কিনেই দেবে, কিন্তু তুই এই ছেলের আর কোনো ক্ষতি করতে পারবি না। একটা পর্যায়ে এসে ওই পিশাচিনীটা প্রতিশ্রুতি দেয় সে আর কোনো ক্ষতি করবে না, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে, যেহেতু ওই ঝোপের আশেপাশে ওই পিশাচিনীটা থাকে, তার দুই সন্তানও থাকে, যেহেতু তার শরীরের রক্তের স্বাদ তারা একবার পেয়ে গেছে, তাই ওই পথ দিয়ে গেলে এই বিষয়টা কিন্তু তাদের আবার মনে পড়বে, আর তখন কিন্তু তার উপর আক্রমণ হলে তারা কোনো দায় দায়িত্ব নেবে না। সুতরাং এই ছেলে অর্থাৎ মুজাহিদ ভাই যেন ওই রাস্তাতে আর না যায়। তখন ওই হুজুর বলেন যে ওই রাস্তাতে গেলে সমস্যাটা কি, তোরা প্রতিশ্রুতি দিয়েছিস খাবি না। তখন ওই পিশাচিনীটা একটা যুক্তি তুলে ধরে যে তোমরা এমন কোন রাস্তা দিয়ে যদি কখনো যাও, সেই রাস্তার পাশে যদি ভালো কোনো খাবারের দোকান থাকে, সেই খাবার তোমরা খাইলা কিনে, এরপর আবার যদি ওই রাস্তা দিয়ে যাও, তখন পূর্বের স্বাদের কথা মনে পড়ে আবারও কি সেই খাবারটা খেতে ইচ্ছা করবে না? আমাদেরও এরকম করে, যতই আমরা বলবি যে আমরা খাবো না, আমাদেরকে দিয়ে তোমরা বলাও, আমরাও বলবো, কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সীমানার মধ্যে চলে আসে, তখন কিন্তু আমাদের সেই রক্ত পিপাসাটা আবারও জাগ্রত হয়ে যায়। এই কারণেই আমরা তখন তাকে আক্রমণ করি। সুতরাং ও যেন ওই এলাকায় না আসে। ইমাম সাহেব বলেন ঠিক আছে, ও আসবে না। এরপর ছাগল দেয়া হয়েছিল, ওই জায়গায় গিয়েই একটা ছাগল দেয়া হয়েছিল। এরপর অবশ্য আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, তবে বেশ দীর্ঘদিন ওনার শরীরে রক্ত শূন্যতার কারণে শরীর দুর্বলতা কাজ করেছে, শরীরে মারাত্মক দুর্বলতা ছিল। এছাড়া ভালো ভালো খাবার খেতে হয়েছে, একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর একটা বিষয়, উনি কেন বিদেশে আসলেন সেটা হচ্ছে যে এই যে হুসনা নামের মেয়েটা, এই হুসনা নামের মেয়েটা তো আসলে জানতো না যে এই ঘটনা ঘটছে, সেও তো ওই সময় বাড়িতে ছিলও না। এলাকার লোকজন কিছু কানা ঘোষা শুরু করে দিল যে আরে সব এগুলা হলো ভাউতাবাজি, ওই মেয়েটাই কথাবার্তা বলছে, এখন এসব একটা জানাজানি হয়ে গেছে, এখন এই জিন ভূতের একটা গল্প সামনে নিয়ে এসে মানুষের
চোখে ধুলো দেয়া, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এরকম কিছু একটা। তো এরকম কিছু মানুষ কানা ঘুষা শুরু করে, যেটা আসলে মোটেও সত্য ছিল না। তো এই বিষয়টা যখন এক কান দু কান হতে হতে বেশ কিছু মানুষ আলোচনা এমন ভাবে শুরু করেছে, যেটা কিন্তু ওই মুয়াজ্জিন সাহেবের কানে বারবার আসছিল। মুয়াজ্জিন সাহেব মনে খুব কষ্ট পাচ্ছিলেন, সেই সাথে ওই হুসনা মেয়েটাও কষ্ট পাচ্ছিল যে সম্পূর্ণ বিনা অপরাধে এই ধরনের কোনো কথাবার্তা তাদেরকে শুনতে হচ্ছে। ইমাম সাহেব তো না, মুয়াজ্জিন সাহেব প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান এই ছেলেটার উপরে। এই ছেলেটা কেন সে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আর কেন সে এই পথ দিয়ে আসছিল? এই পথ দিয়ে না আসলে অন্য জায়গায় গিয়ে যদি ওই রক্তচোষা পেতনির আক্রমণের শিকার হতো, তাহলে তার মেয়ের এই কথাবার্তা শুনতে হতো না। যাই হোক, মুয়াজ্জিন সাহেব উনি এই মুজাহিদ ভাইয়ের পরিবারের সাথে কথা বলেছিলেন এবং অনুরোধ করেছিলেন যে উনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে আছেন, উনি যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দিতে পারেন এই মুজাহিদ ভাইকে। সুতরাং তার মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত, একদম এই বিষয়টা ভুলে না যাওয়া পর্যন্ত, আর হুসনার স্বাভাবিকভাবে বিয়ে শাদী হয়ে না যাওয়া পর্যন্ত এই মুজাহিদ ভাই যেন এলাকার বাইরে থাকে। পরিবার এটা মেনে নেন, যে পরিবারও এই বিষয়টা আসলে চিন্তা করতেছিল যে ও যদি থাকে আবার কোন একটা সমস্যা হয়, আবার ওই মেয়ের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আবার কোন ঝামেলাটা হবে, তাক বিদেশে গেলে কাজ কামের মধ্যে ডুবে থাকলে এইসব বিষয় ভুলে যাবে, যেহেতু আল্লাহর রহমতে এখন আর প্যারানরমাল সমস্যা নাই। তো এরপরই মূলত মুজাহিদ ভাইকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে বিদেশে আসা, এটার পেছনে মূল কলকাঠিটা নেড়েছে একটা ভৌতিক ঘটনা। তবে ওই ভৌতিক ঘটনার কারণেই যে উনি এখানে চলে এসেছেন বিষয়টা এরকম না, এর পরবর্তীতে সামাজিক একটা ক্রাইসিসের কারণে মূলত এই মুজাহিদ ভাই বিদেশে আসতে বাধ্য হয়েছেন। একটা সময় অবশ্য চলেও যাবেন, এখন উনি বিদেশে আছেন, চলে যাবেন একটা পর্যায়ে যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন যে আসলে এরকম খাস পর্দা করে এমন একটা মেয়ে রাস্তা দিয়ে আসা যাওয়া করছে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা তার জন্য উচিত হয় নাই। এটা উনি ভুল বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে কখনোই উনি হুসনার সাথে দেখা করা, কথা বলা বা এই টাইপের কোনো আচরণ ওনার দ্বারা কখনো প্রকাশিত হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এটা আমাদের দেশের বাইরের ঘটনা হলেও এরকম ঘটনা কিন্তু বাংলাদেশেও ঘটে। শুধু বাংলাদেশ না, বিভিন্ন জায়গাতেই ঘটে, বিশেষ করে রাতের বেলা। রাতের বেলা আমাদের কাঙ্ক্ষিত কোনো ব্যক্তি হঠাৎ করে আমাদের কাছে চলে এসেছে, অথচ তার ওখানে আসার কথা ছিল না। তবে কাছে যখন চলে আসে তখন কিন্তু আমাদের মাথার সেন্স কাজ করে না, কেননা আমরা একটা মায়াজালের মধ্যে আবদ্ধ থাকি। আর তখনই আসল ঘটনাটা ঘটে যায়, তখনই বিপদ নেমে আসে। আর এই ধরনের ক্ষেত্রগুলোতে দেখা যায় দুষ্টু পরিগুলো এসে ঝামেলা করছে। আর এই মুজাহিদ ভাইয়ের বেলায় হয়েছিল একদম রক্ত চোষা পেতনি। এখানে পেতনি শব্দটা ইউজ করা হয়েছিল, যার কারণে আমি কয়েকবার এই শব্দটা ইউজ করছি। বিশেষ করে ওই যে ইমাম সাহেব নিজেই এই শব্দটা ইউজ করেছিলেন। মূলত এরা খুবই ভয়ঙ্কর এক শ্রেণীর জিন, যারা বিভিন্ন প্রাণীর রক্ত খেয়ে থাকে। আর এদের খপ্পরে একবার পড়লে, কোন শরীরের রক্তের স্বাদ যদি একবার পেয়ে যায়, ওই শরীরের শেষ রক্তবিন্দুটা চুষে নেওয়ার আগ পর্যন্ত এরা সহজে ক্ষান্ত হয় না, যদি না বিশেষ প্রক্রিয়া তাদেরকে তাড়ানো যায়। তো এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি মূলত ঘটেছিল সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা শহরের ফালাইয়াহ নামক গ্রামে, যে গ্রামের বেশ বড় একটা অংশ জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু পরিত্যক্ত খেজুর বাগান রয়েছে, আর এই বাগানগুলোর মধ্যে খেজুর গাছে পানি দেওয়ার জন্য অনেক পুরনো কিছু কুয়া রয়েছে। তবে এই কুয়াগুলো আর ব্যবহার করা পসিবল না, কারণ এই কুয়ায় কোনো পানি নেই, সব কুয়ায় শুকনো। তবে এর মধ্যে 7টা কুয়া রয়েছে। স্থানীয় যারা লোক আছেন, যারা স্থানীয় আরাবিয়ান, তারা এই 7টা কূপকে নাকি সাবা বেয়ার বলে, বা 7 কূপ এই নামে অভিহিত করেন। এখানে ঘটনাটা মূলত ঘটেছিল পাকিস্তানের এক ভদ্রলোকের সাথে, যার নাম হচ্ছে রাফি কাদির। সে পেশায় একজন ওয়েল্ডার ছিল। আর ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটার সমাধান
করার জন্য যিনি চেষ্টা করেছিলেন উনি একজন রিনাউন্ড ইমাম সাহেব, আর ওনার কাজে যিনি সহযোগিতা করেছিলেন তিনি হচ্ছেন এই যে মোহাম্মদ আশরাফ আলী, চট্টগ্রামের হাটহাজারীর। আর এই আশরাফ আলীর কাছ থেকেই এই পানিউমদা গ্রামের ওই ইমাম সাহেব উনি ঘটনাটি শুনেছিলেন, পরবর্তী সাদিকুর রহমান ভাইকে বলেছিলেন। শুনুন ঘটনায় চলে যাই। তো এই যে ফালাইয়া গ্রাম, এখানে বেশ বড় একটা কোম্পানি একটা উন্নয়ন প্রকল্পের টেন্ডার পায়। বেশ বিশাল জায়গা নিয়ে কিছু ভবন তৈরি করা হবে, একটা ভবন না বেশ কিছু ভবন। এর মধ্যে একটা ভবন বা কয়েকটা ভবন পড়ে গেছে হচ্ছে এই পরিত্যক্ত খেজুর বাগানের জায়গায়, অর্থাৎ সেখানে খেজুর বাগানগুলো সাফ করে একদম কেটে ফেলে সেখানে নতুন করে ভবন তৈরি করা হবে। এই যে জায়গাটা, যেই জায়গাতে মূলত ভবনটা তৈরি করা হবে, এইখানে ছিল অনেক পুরনো 7টি কূপ। স্থানীয় আরবরাই মূলত এই 7টা কূপকে সাবাবিয়ার বলতো। এগুলো পরিত্যক্ত ছিল, এগুলো ব্যবহার করার উপযোগী ছিল না। তো এইখানে যখন কাজ মাত্র শুরু হয়েছে তখন পুরনো যারা শ্রমিক রয়েছেন তারা সবসময় বলতেন যে ওই বাগানের ভেতরে আমাদের যাওয়ার দরকার নাই, এক্সক্যাভেটর বা অন্যান্য যে মেশিনগুলো রয়েছে সেগুলো দিয়ে এটার অপারেটর গাছগুলো কেটে ফেলুক, সরিয়ে ফেলুক, আমরা এর ভিতরে না যাই, আমরা আমাদের অন্য কাজ করি। স্থানীয় আরবরা কিন্তু কাজ দেখতে আসতেন এবং শ্রমিকদেরকে বলতেন যে এখানে তোমরা কাজ করছো, বুঝে শুনে করছো তো, তোমাদের মালিকরা মনে হয় না বুঝে এখানে কাজে হাত দিছে, এইখানে অনেক সমস্যা আছে, এইখানে আমরা সাধারণত যাই না, সচরাচর লোকজন এর ভিতরে ঢোকেও না, তোমরা কেন এখানে কাজ করছো বুঝতে পারতেছি না, যাক আল্লাহর কাছে দোয়া করি সবকিছু ঠিকঠাক মতো চলুক। তো এইভাবে ওনারা বলতেন যে প্রয়োজন ছাড়া শ্রমিকরা যেন এলোমেলো ভাবে এই খেজুর বাগানের ভিতরে ঘোরাফেরা না করেন। যারা পুরনো শ্রমিক রয়েছেন তারা কিন্তু, যারা নতুন শ্রমিক তাদেরকে বলতেন যে তোমরা এলোমেলো ভাবে ওই খেজুর বাগানের দিকে যেও না। যারা স্থানীয় লোকজন আছে তারা নিষেধ করে গেছে। এর মধ্যে একজন নতুন শ্রমিক যিনি হচ্ছেন এই পাকিস্তানের রাফি কাদির, ওনার আবার এসবে বিশ্বাস খুব কম। উনি সবসময় কাজের ফাঁকে ওই খেজুর বাগানের ভিতরে ঢুকতে চাইতেন, কিন্তু ওই যে যারা পুরনো শ্রমিক, বয়স্ক শ্রমিক যারা আছে তারা নিষেধ করতেন, এই জন্য যেতেন না। একদিন হয় কি, দুপুরবেলা সবাই বিশ্রাম করছিলেন, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব সবার, তখন রাফি ভাই তার সাথে ওনার মতোই আরো 2-3 জন, সবাই চিন্তা করলেন যে কেন নিষেধ করে, কি আছে ওর ভিতরে গুপ্তধন আছে নাকি যার জন্য নিষেধ করে, নিশ্চয়ই স্থানীয় আরবদের কোনো দুরভিসন্ধি আছে, চলো তো যাই একটু দেখে আসি, টুকি ঝুঁকি মেরে আসি। তো এই কয়েকজনের মধ্যে অবশ্য একজন একটু বয়স্ক ব্যক্তি ছিলেন, তারও আগ্রহ ছিল বিষয়টা নিয়ে। তো ওনারা ভিতরে ঢুকেছেন, মোটামুটি হাতে তাদের সময় ছিল। তো ওনারা যাওয়া শুরু করেছেন। প্রথমে একটা কূপ নজর আসে, সেটার ভিতরে তাকান, একদম স্বাভাবিক কূপের মতোই মনে হয়, একদম পানি শুকিয়ে গেছে, কিছুই নেই। এরপরে আর একটা কূপের কাছে গিয়েছেন, সেটার ভিতরেও তাকান, ওটা একদম স্বাভাবিক, আসলে ওখানে অস্বাভাবিক কোনো কিছু দেখছেন না। দিনের বেলা ওনারা ঘুরছেন ঘাটছেন, কিছুই তো ওনারা দেখতে পাচ্ছেন না। এইভাবে এক এক করে 5টা কূপ পেরিয়ে 6ষ্ঠ কূপের কাছেও গিয়েছেন। তখন একজন স্থানীয় পুরনো বয়স্ক বাংলাদেশি শ্রমিক থমকে যান। উনি বলেন যে না রে, আর যাওয়া যাবে না, সামনে 7 নম্বর কূপ, না যাই, কেমন যেন ভয় ভয় লাগতেছে, পরে আবার বিপদে পড়ে যাবে, এখানে কাজ করতে আসছি, পরে চাকরিটাই যাবে। উনি তখন বলেন যে সবাই চলো তো চলে যাই, অযথা বিপদ বাড়ায় লাভ নাই। তো 6 নম্বর কূপ পর্যন্ত এসে কোনো কিছুই তো ওনারা প্যারানরমাল কোনো বিষয় অনুভব করেন নাই। একটা কূপ তাহলে বাকি থাকবে কেন, এটা কেমন কথা, 6টা দেখলাম, 6টায় কোনো সমস্যা হলো না, একটাই বাকি থাকবে কেন? তখন কিছু শ্রমিক ওনারা চিন্তা করলেন যে এই একটা দেখলে সমস্যা কি হবে। বাংলাদেশি ওই শ্রমিকের কথা ওনারা প্রাথমিকভাবে শুনলেও মনের মধ্যে কিন্তু একটা বিষয় কাজ করছে যে এই কূপটা তো দেখবই। তো ওনারা যারা একসাথে বেশ কয়েকজন আসছিলেন, এনাদের মধ্যে বাংলাদেশি একজন, আর অন্যরা সবাই হচ্ছে পাকিস্তানের নাগরিক। আর পাকিস্তানের যারা নাগরিক ওইখানে ছিলেন, বিশেষ করে ওই যে বাগানের মধ্যে যে কয়জন ঢুকছেন আর কি কুয়া দেখার জন্য, এরা ছিল বেশ সুঠাম দেহি, খুব সাহসী, শক্তিশালী। এরা পাকিস্তানের পার্বত্য অঞ্চলে বসবাস করে, তাদের শক্তি
অন্যান্য 8-10টা শ্রমিক, বিশেষ করে বাংলাদেশের শ্রমিক থেকে বেশ বেশি বলতে হবে। বেশ অনেক কাজ ওরা করতে পারে। ভয় ভীতি এদেরকে দেখিয়ে খুব একটা লাভ হলো না। যখন বাংলাদেশের শ্রমিক উনি এই বিষয়টা বললেন, ওনারা প্রাথমিকভাবে শুনলেন কিন্তু মেনে নিলেন না। চিন্তা করলেন যে 7 নাম্বারটা দেখতেই হবে। তবে এখন যেহেতু একজন বয়স্ক শ্রমিক একটা কথা বলেছে, এখন তো তার কথার আসলে অবাধ্য হওয়া যাবে না, এটা হওয়া ঠিকও হবে না। যেহেতু বয়স্ক হিসাবে সে এই টিমের নেতৃত্ব দিচ্ছে, আমির বলতে হবে আর কি, যে কয়েকজন ভিতরে আসে তার কথাটা শুনতে হবে। আমিরের আনুগত্য করাটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ওই সময়ের মতো তারা ফেরত আসলেও এই যে রাফি ভাই, তার মনের মধ্যে আগ্রহ কিন্তু আরো বেশি গুণ বেড়ে যায়। উনি তখন কি করছেন, আর একজন প্রবীণ মিশরীয় শ্রমিককে জিজ্ঞেস করেছেন, আচ্ছা বলো তো ভাই, এখানে সবাই খেলে নিষেধ করে কেন যাইতে? দেখলাম তো একদম সব শুকনা কূপ, ভিতরে কিছুই নাই, পাতা টাতা পড়ে আছে, কি একটা অবস্থা, তো এইখানে গেলে কি হয়? জবাবে ওই মিশরীয় ভদ্রলোক বলেছিল যে ভাই ধীরে বলো, ধীরে বলো, আস্তে বলো, এই কূপটা মানে 7 নাম্বার কূপটা, এইটা আমরা শুনছি জিনের কূপ, এর ভিতরে জিন থাকে, ওদিকে কেউ তাকায় না। আর ওই যে অন্যান্য কূপ, ওগুলো তো জিন থাকে, তবে 7 নাম্বার কূপটা খুব ভয়ঙ্কর। তো রাফি একথা শুনে বেশ হেসেছিল, বলতে আরে কি সমস্ত কুসংস্কার, তোমরা এখন এই আরবে বসবাস করে সেই 1000 বছর আগের কুসংস্কার নিয়ে গেছো, জাহিলিয়াতি যুগের কুসংস্কার, এই কি হয় নাকি? সংযুক্ত আরব আমিরাত কত উন্নত হয়ে গেছে, আর তোমরা এখন এগুলা নিয়েই আসো। তখন ওই মিশরীয় ভদ্রলোক তেমন কিছু বলেন নাই, উনি এগুলা নিয়ে আর কথা বাড়াতেই চাননি। ওনার কথা ছিল যে আমার বলার দরকার বললাম, কেউ বিশ্বাস করলো না করলো সেটা তার ব্যাপার। কেউ যদি নিজের কবর নিজে খোঁড়ে, তাহলে উনি তো আর সেই কবর খুঁড়তে বাধা দিতে পারবেন না। সে যদি নিজেই বুঝে শুনে নিজের কবর নিজে খোঁড়ে, তাহলে কে বাধা দিবে? জেগে জেগে ঘুমালে তো তাকে আর জাগানো যায় না, তাই না? তো এই জন্য উনিও আর তেমন কিছু বলেননি। এক রাত্রে কাজ শেষে সবাই যে যার জায়গায় চলে যায়। তাদের থাকার জন্য বিভিন্ন কন্টেইনারের মতো সিস্টেম করা হয়েছিল, যে কন্টেইনারের মধ্যেই থাকার জায়গা আছে। তো ওনারা তো চলে গেছে, কিন্তু রাফি ভাই, এই রাফি ভাই সহ উনি আরো কয়েকজন সাঙ্গপাঙ্গ গুছিয়েছেন যারা ওনার মতোই আগ্রহী। এই কয়েকজন থেকে গেছেন যে আমরা যাব ওই জায়গাতে। তবে ওনাদের থেকে যাওয়ার পিছনে একটা কাজ ছিল, একটা ছোট ঢালাইয়ের কাজ বাকি ছিল। এই সুতো ধরে চিন্তা করছেন যে দেখি আজকে কি করা যায়। তো রাতে বাতাস হচ্ছিল, চারপাশে বেশ নীরব। ঢালাইয়ের কাজটা ওনারা শেষ করেন, একসাথে বসে এরপর চা খাচ্ছিলেন। চা খেতে খেতে রাফি ভাই উনি প্রথমে একাই উঠে তাঁবুর বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করেন। কিছুদূর এসে দাঁড়িয়ে চায়ের চুমুক দিয়ে ভাবছিলেন যে ঢুকবো নাকি এই বাগানে। মানুষ যে কেন ভয় পায় কিছুই তো দেখি না আমি, কয়েকদিন এখানে আসি, কাজ করতেছি। উনি হঠাৎ করে খেয়াল করেন পায়ের কাছে কিছু একটা পড়ে আছে, একটা ছোট কাপড়ের পুটলি। পুটলিটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো, আর ধুলোবালি একদমে একাকার হয়ে আছে সেখানে। মনে হচ্ছে যে এই পুটলিটা অনেকদিন মাটির নিচে ছিল। উনি হাত দিয়ে এটা উঠিয়ে সাহস করে পুটলিটা খোলার চেষ্টা করলেন, খুললেনও, তবে বেশ পুরনো কাপড় তো, খুলতে গিয়ে কয়েকটা জায়গা ছিঁড়েও গেল। উনি দেখলেন যে এই পুটলির মধ্যে কাগজে আরবিতে 3টা লাইন লেখা, আর এই 3টা লাইন ঠিক কোরআনের কোন আয়াত বলে মনে হচ্ছে একবার, আবার হচ্ছে না। কেননা এই আয়াতের যেই শব্দগুলো, এই শব্দগুলো এলোমেলো করে পাশাপাশি সাজিয়ে রাখা, অর্থাৎ পাশাপাশি শব্দগুলো আছে, তবে সেটা পবিত্র কোরআনে এই আয়াতটা যেভাবে আছে ঠিক সেভাবে না। তবে বোঝা যাচ্ছে এটা কোরআনের আয়াতে শব্দ এলোমেলো করে দেয়া, মানে পাজল করে দেয়া, অর্থাৎ উল্টো করে লেখা। আর ওর মধ্যে আরো ছিল একটি দাঁত, তারপরে কিছু কালো কালি, একটা হাড়। এটা মানুষের হাড় না কিসের হাড় ঠিক ওভাবে বোঝা যাচ্ছিল না, তবে এই হাড়ের সাথে চুল পেঁচানো ছিল। তো উনি এই জিনিসগুলো দেখছেন, তবে ওই
কাপড়টা হাতে নিয়ে দেখতে একটু অসুবিধা হচ্ছে। উনি মাটিতে বসে এই জিনিসটা দেখছেন, এক হাত দিয়ে একটা দেখছেন, হাতড়াচ্ছেন। তো এরকম করে উনি মোটামুটি দেখছেন। অনেক সময় আমরা একটা পুটলির মধ্যে যখন কোনো জিনিস পাই তখন হাতাহাতি করি না, ওই রকম করছেন আর কি। হঠাৎ করে উনি ফিল করেন যে উনি যে বসে বসে এটা হাতড়াচ্ছেন, ওনার পায়ের শক্তি মনে হচ্ছে কমে আসছে। আস্তে আস্তে তার শক্তি কমতে কমতে প্রথমে পা, তারপর কোমর, তারপর পিঠ, তারপর হাত, মনে হচ্ছে এবার হাতও চলছে না, এরপর মাথাও কাজ করছে না। মানে ওনার পুরো শরীরের উপর থেকে উনি কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। এরপর ওনার শরীর, হাত পা কাঁপতে থাকে। উনি চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু তার গলা দিয়ে তখন চিৎকার বের হচ্ছিল না। এরপর উনি আর কিছুই বলতে পারেন না। পরের অংশটা উনি ওনার কলিগদের কাছ থেকে শুনেছিলেন। তার কলিগরা ওই যে চা পান করতে করতে হঠাৎ করে নাকি একটা বিভীষিকাময় শব্দ শুনতে পায়। তবে এটা রাফির গলা ছিল না, মানে রাফি যেটা করেছে বিষয়টা এরকম না। তো শব্দ শুনে তারা দ্রুত বাইরে বেরিয়েছেন। তখন ওরা দেখেন যে এই যে রাফি, এই রাফি ভাই উনি বসে আছেন, তবে তার চোখ মনে হচ্ছে আগুনের মতো জ্বলজ্বল করছে, আর তার গলা দিয়েও ভয়ঙ্কর শব্দ বের হচ্ছে। এই পরিস্থিতি দেখে একজন কলিগ, তার নাম হচ্ছে জামাল, সে বুঝতে পারে যে এখানে কোন একটা ঝামেলা হয়েছে। কারণ এই কণ্ঠটা জামিল মানে রাফিন না। তো জামাল তখন কি করেছেন, কোরআনের আয়াত পড়তে শুরু করেছেন। কিন্তু হঠাৎ করে নাকি এই রাফি হেসে ওঠে, খুব রাগান্বিত স্বরে ওই জামালকে বলতে থাকে যে আমাকে ডেকেছ, আমার বন্ধ দরজা খুলেছ, আমি তো এসেছি, এখন আমার মালিকও আসবে। এই কথাগুলো বলেই নাকি রাফি নিস্তেজ হয়ে পড়ে যায়। তারপর তার কলিগরা তাকে ধরাধরি করে তাঁবুতে নিয়ে আসে। ওখানে একটা ছোট তাঁবু ছিল, কারণ তাদের কন্টেইনার যে জায়গাটা, ওইটা তো রাতে ঘুমানোর জন্য, কিন্তু ওই বিশ্রাম নেওয়ার জন্য ছোট ছোট তাঁবু থাকে, ওখানে ওরকম একটা তাঁবু ছিল। তো তাকে তাঁবুতে নিয়ে আসে, জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। শেষ রাতের দিকে, মানে ফজর আজানের পর এই রাফির জ্ঞান ফেরে। তবে তখন তার মুখে কোনো কথা নাই, সে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে। মূলত কি হয়েছিল এটা কলিগদের মুখে সে শুনতে পায়। এরপর তার কলিগরা পরামর্শ দেয় যে এই বিষয়টা কোন একজন ইমাম সাহেবের সাথে আলোচনা করা উচিত। এরপর তাদের যিনি সুপারভাইজার, তার সাথে এই বিষয়টা শেয়ার করে। এরপর সুপারভাইজার উনি একজন ইমাম সাহেবকে খবর দেন। ইমাম সাহেব আসে। ইমাম সাহেব আসার পর উনি বলেন যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা যেহেতু এই বাগান থেকে শুরু হয়েছে বলে মনে হচ্ছে, সুতরাং এই বিষয়টায় হাত দেয়া ভালো একজন শায়েখের কাজ হবে। এই জন্য ওই ইমাম সাহেব হাত দিতে চাইছিলেন না। উনি আর একজন শায়েখের নাম সাজেস্ট করেন, তার নাম হচ্ছে শায়েখ সালেহ। উনি একজন মিশরীয় ইমাম, উনি একজন রুকিয়া বিশেষজ্ঞ, বিভিন্ন ধরনের প্যারানরমাল সমস্যার সমাধানে উনি বেশ ভালো পারদর্শী ছিলেন আল্লাহর রহমতে। তো ওনাকে নিয়ে আসা হয়। উনি আসার পর সবকিছু শোনেন। রাফি ভাইকে উনি ভালো করে পর্যবেক্ষণ করেন। তখন উনি জানান যে রাফি, তুমি তো নিজের আগ্রহের কারণে অনেক বড় একটা বিপদ ডেকে নিয়ে এসেছো নিজের জন্য এবং বাকিদের জন্য। এই কথা শোনার পর সবাই তো ভয় পেয়ে যায়। তখন এই শায়েখ সালেহ উনি বলেন যে তোমরা তো এখানকার নিয়ম কানুন জানো, আমি তোমাদেরকে এভাবে রুকিয়া করতে পারি না। এখানকার নিয়ম অনুযায়ী অবশ্যই এখানকার লোকাল যে প্রশাসন, তাদেরকে বিষয়টা জানিয়ে আমাকে কাজ করতে হবে। কেননা তোমরা ভিনদেশী, এখানে এসে কোনো একটা ঝামেলায় পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তখন বিপদ আরো বাড়বে, কিন্তু কমবে না। সমাধানের জন্য একটা কাজ করব, কিন্তু পরে দেখা যাচ্ছে যে অন্য সমস্যার সৃষ্টি হয়েছে। এই জন্য শায়েখ সালেহ উনি সরাসরি কাজ করতে চাচ্ছিলেন না। তখন কোম্পানি যিনি সুপারভাইজার, উনি লোকাল যারা পুলিশের দায়িত্বে ছিলেন আর কি, ওখানে লোকাল যেই ফাঁড়ি ছিল সেই পুলিশদের সাথে যোগাযোগ করেন। তো পুলিশরা আসে। পুলিশরা আসার পর পুলিশের সাথে এই শায়েখ সালেহ উনি কথা বলেন। তখন পুলিশ বলেন যে ঠিক আছে, আপনি রুকিয়া শুরু করতে পারেন। এখানে টেলিভিশনের একটা কথা বলে রাখা ভালো, ওখানে কিন্তু ইমামদেরকে খুবই সম্মানের চোখে দেখা হয়। আর ওখানকার যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই রুকিয়া বিষয়ে মোটামুটি ধারণা রাখেন, এই অর্থে যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আইন প্রয়োগটা
পরে করে প্রথমে রুকিয়ার যে প্রয়োগটা এটা আগে করতে হবে। এই জন্য ওনারা মৌখিকভাবে অনুমতি দেন যে আপনি রুকিয়া শুরু করতে পারেন। তো ইমাম সাহেব তো রুকিয়া শুরু করবেন, তবে বলেন যে এই রুকিয়াটা শুরু করার আগে ওই যে কূপটা রয়েছে ওই কূপের কাছে যেতে হবে, ওখানে গিয়ে আমি কিছু বিষয় পর্যবেক্ষণ করতে চাই। তখন ইমাম সাহেব ওই যে দুই পুলিশরা ছিলেন, এই পুলিশ সদস্যদের মধ্যে দুইজন পুলিশকে সাথে নিয়ে উনি ওইখানে যান। তবে একটা পর্যায়ে এসে রাফি ভাইয়ের 3 জন কলিগকে উনি সাথে নেন। কূপের কাছে যাওয়ার আগেই ইমাম সাহেব সবার শরীর বন্ধ করে দেন, ওই পুলিশ সদস্য থেকে শুরু করে নিয়ে সবার। তারা একে একে 6টা কূপ পার হয়ে 7 নম্বর কূপের কাছে যাওয়ার পর দেখেন যে এই কূপটা অন্য কূপের মতো না, এই কূপের উপর একটা ঢাকনা দেয়া আছে। এই ঢাকনাটা টিন জাতীয় কোনো কিছু বা লোহা জাতীয় কোনো কিছু ঢাকনা, যেটা একদম জং পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে জং পড়ে। তো ওই ঢাকনাটা ওনারা সরান। এরপর দেখতে পান যে এই কুয়াটা আসলে খুব বেশি গভীরও না, অল্প গভীর। এর মধ্যে বেশ পুরনো একটা কাঠের বক্স রয়েছে, সেটা তোলা হয়। অনায়াসেই তারা তুলতে পারেন, একজন লাফ দিয়ে নামেন, অনায়াসে সেটা তুলে ফেলেন। এটা একদম হালকা একটা ছিল আর কি বক্স। তো সেই বক্সটা খোলা হয়, দেখা গেল ওর মধ্যে একটা রেজিস্টার খাতা রয়েছে, ওর ভিতরে আরবিতে অনেক কিছু লেখা রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস বা কোনো ইনফরমেশন এখানে লেখা। বিশেষ করে একটা রেকর্ড বই যদি যেটা থাকে, সেটা হচ্ছে যে সেখানে বিভিন্ন ধরনের তথ্য লেখা থাকে। ওখানে একটা জায়গায় বিশেষ করে সর্বশেষ একটা লাইন যেটা যেটা লেখা ছিল যে 1978 সাল আরবিতে লেখা ছিল, ওখানে আরবিতে আর একটা শব্দ লেখা ছিল, সেটা হচ্ছে মোতাওয়াক্কেল। এই মোতাওয়াক্কেল শব্দটা লেখা ছিল। আর এর ভিতরে দেখা যাচ্ছে যে একটা কাগজ, মনে হচ্ছে এটা একটা চুক্তিপত্র, তবে এই চুক্তিপত্রটা আরবিতে লেখা। ইমাম সাহেব ওইটা পড়ে বেশ অবাক হয়ে যান, কেননা এই চুক্তিপত্রটা কোনো মানুষের সাথে মানুষের চুক্তিপত্র ছিল না, এটা ছিল জিনের সাথে এক চুক্তিপত্র। তো যাই হোক, এসব কিছু নিয়ে ইমাম সাহেব চলে আসেন রাফি ভাইয়ের কাছে। ইমাম সাহেব বলেন যে এখানে যে চুক্তিপত্রটা রয়েছে, এই চুক্তিপত্রটা যেই জিনের সাথে করা হয়েছিল এটা কোনো সাধারণ জিন না। এই মুহূর্তে রাফির ভেতরে ভয়ঙ্কর এক জিন রয়েছে, আর এই জিনেরা সাহারা মরুভূমির গভীরতম স্থানে থাকে, যেখানে আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো প্রাণী দেখা যায় না, মানুষ তো দূরের কথা। আর এই সাহারা মরুভূমির গভীর এই অঞ্চলে এক শ্রেণীর জিনেরা বসবাস করে। এরা এতটা শক্তিশালী আর কালো জাদুতে পারদর্শী, অনেক তান্ত্রিক কবিরাজ এদেরকে আহ্বান করে রক্ত উৎসর্গ করার মাধ্যমে। এরা মানুষকে নিজেদের জন্য আসলে বলি মনে করে, যে মানুষদেরকে ধরে ধরে বলি বানাবো। আর কিছু কিছু মানুষ যারা তন্ত্রবিদ্যায় পারদর্শী, তাদের কাছে এরা আসা যাওয়া করে, তবে একদম বশীভূত হয় না। ধরুন যে একজনের সাথে একটা কাজের চুক্তি হয়েছে, কোন একটা কোম্পানির সাথে কোন একজন ব্যক্তির চুক্তি হয়েছে যে ওই কোম্পানি ওই ব্যক্তির কোন একটা ভবন তৈরি করে দেবে। ভবন তৈরি শেষ, কোম্পানিও চলে যাবে, আর এই কাজটা করার জন্য ওই কোম্পানির যে চাহিদা সেটা ওই মালিক পূরণ করবে, এটাই। তো এই যে যেই গোত্রটা, এই গোত্রটা কারো আসলে বশীভূত হতে চায় না, কোন একটা নির্দিষ্ট চুক্তি করে, এই চুক্তির মাধ্যম দিয়ে তারা যেটা চায় সেটা নিয়ে নেয়, আর এই চুক্তিতে যে কাজ তাদেরকে করতে বলা হয়েছে সেটা করে তারা চলে যায়। এভাবেই এরা করে। তো যাই হোক, ইমাম সাহেব এই বিষয়গুলো বলেন। ইমাম সাহেব এরপর রুকিয়া শুরু করেন। রুকিয়া যখন শুরু হয়েছে, শুরু হওয়ার কয়েক মিনিটের ভেতরেই রাফির গলা কেঁপে ওঠে, চোখগুলো লাল হয়ে যায়। কিছু জিজ্ঞেস করার আগেই রাফি বলতে থাকে, তোমরা কূপের ভেতরে তাকিয়েছ না? আমি তো কিছুই না, আমি তো আমার মালিকের দাস মাত্র। সে পূর্ণিমাতে আসবে, তবে আর একটা শরীর নিয়ে সে আসবে। ইমাম সাহেব বলেন, কে আসবে? রাফির ভিতরে থাকা জিনটা বলে ওঠে, তার কোনো নাম নাই, সে নামহীন, সে এই কূপের নিচে ঘুমিয়ে আছে।
তবে তার নাম আছে, তবে তার নাম উচ্চারণ নিষিদ্ধ, তোমরা তার নাম জানো না। জাস্ট এতটুকুই বলছে রাফির ভিতরে থাকা ওই ভয়ঙ্কর জিনটা। এরপর ইমাম সাহেব আরো অনেক চেষ্টা করেন রুকিয়ার মাধ্যমে জিনটাকে হাজির করার জন্য, কিন্তু না, কিছুই হলো না। জিনটা আর হাজিরই হলো না, ওই অল্প একটু কথাই শুধু বলল আরবিতে, এরপরে চলে গেল। ইমাম সাহেব বুঝতে পারলেন এখন আর তেমন কাজ হবে না। তখন উনি বলেন যে উনি আগামীকাল আবার আসবেন। উনি এটাও বলে যান যে রাফিকে সবসময় চোখে চোখে রাখতে হবে, যেন এখন এই কয়েকদিন সে যেন বাইরে না যায়। বাইরে সে যেতে পারে, তবে একা একা যেন না যায়। এরপর পুলিশের পরামর্শ অনুযায়ী যিনি সুপারভাইজার, উনি ওই মসজিদের পাশেই একটি খালি রুমে রাফিকে তালাবদ্ধ করে রাখেন। তালাবদ্ধ করে রাখার উদ্দেশ্য হচ্ছে রাফির জন্য ক্ষতি না হয়, কারণ ওই জিনটা কোনো না কোনো ভাবে রাফিকে বাইরে বের করে নিয়ে যেতে পারে। এই জন্যই তালাবদ্ধ করে রাখা হয়েছে। রুকিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইমাম সাহেব যেটা বলবেন ওটাই করতে হবে। তো যাই হোক, ইমাম সাহেব মসজিদে গিয়ে বেশ কিছু আমল করেন এবং উনি ওনার পরিবারের সাথেও কথা বলেছিলেন যে ওই রাত্রে উনি আর বাসায় আসবেন না, মসজিদে থাকবেন। মসজিদে এসে এই যে আশরাফ আলী হুজুর, যিনি খতিব নন, মাঝে মাঝে কোনো ওয়াক্ত নামাজ পড়েন আর কি, তবে ওই মসজিদের ইমাম, এই আশরাফ আলী হুজুরকে উনি ডাকেন এবং মসজিদের যিনি ক্লিনার রয়েছেন তাকে ডাকেন। উনি বলেন যে আমি আজকে এই মসজিদের ভেতরেই থাকবো, আপনারা জেনে রাখুন যে আমি ভেতরে আছি, আশেপাশেই থাকবেন। এরপর মসজিদের ভেতরে ঢুকে উনি 2 রাকাত সালাত আদায় করেন। তার কাছে থাকা 2জন জিনকে উনি ডাকেন এবং তাদেরকে এই বিষয়ে খোঁজ নিতে বলেন যে রাফির সমস্যাটা আসলে কেন হয়েছে, আর ওই জিনটা এসে যে কথাগুলো বলছে, একজন নামহীন জিন রয়েছে, সে আসলে কে, ব্যাপারটা আসলে কি। মূলত এই জিন দুটা ইমাম সাহেবের বশীভূত করা কোনো জিন না, এরা ছিল ইমাম সাহেবের ছাত্র। ইমাম সাহেবের কাছে এসে বিভিন্ন বিষয়ে তারা শিখত। তো কিছুক্ষণের মধ্যেই তারা খোঁজ নিয়ে চলে আসে। তারা এসে ইমাম সাহেবকে জানায় যে এই খেজুর বাগানে আরো একজন বেশ বয়োবৃদ্ধ জিন রয়েছে, সে খুব ভালো আল্লাহওয়ালা জিন, সে মানুষের কোনো ক্ষতি তো করেই না, পারতপক্ষে উপকার করার চেষ্টা করে। তো সে কিছু তথ্য দিয়েছে। সেই তথ্যগুলো কেমন, অনেক আগে এই এলাকায় নাকি এক তান্ত্রিক ছিল, জাদুকর ছিল, তার নাম হচ্ছে মোতাওয়াক্কেল। এই মোতাওয়াক্কেল ছিল সাহারা অঞ্চলের, অর্থাৎ আফ্রিকার সাহারা অঞ্চলে তাম্বারি নামক একটা গোত্র রয়েছে, এই তাম্বারি গোত্রের বংশধর। এই তাম্বারি গোত্রের বংশধরেরা বা এই গোত্রের লোকেরা, এরা নাকি এখনো কালো জাদু এবং পিশাচ সাধনায় খুবই কুখ্যাত হয়ে আছে। এই তান্ত্রিকের, অর্থাৎ এই মোতাওয়াক্কেল তান্ত্রিকের উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর পিশাচকে দাস বানানো। এই বাগানের 7ম নম্বর কূপে, অর্থাৎ 7ম কূপে এক পূর্ণিমা রাত্রে একটা মানুষকে সে বলি দিয়েছিল, মানুষের রক্ত উৎসর্গ করেছিল। একটি আয়নার টুকরো মাটিতে পুঁতে সেখানে পবিত্র কোরআনের 3টা আয়াত, যেই আয়াতের শব্দগুলো এলোমেলো, এটাও একটা জাদু, এইভাবে করে সে আহ্বান করতে থাকে এক নামহীন পিশাচকে। এমন এক পিশাচ যার কোনো নাম সে জানে না, সে ডাকছে যে আসো, তুমি যেই হও আসো, এইভাবে আর কি। কে আসবে সে, তার নাম সে জানে না। তার ঘন ঘন ডাকে এক পর্যায়ে সাড়া দেয় এক ভয়ঙ্কর পিশাচ, যার প্রধান খাবারই মানুষের রক্ত। এরপর মোতাওয়াক্কেল তাকে কুয়ার ভেতরে একটা মায়াবী দরজা সৃষ্টি করে বন্দী করে রেখেছে, আর তার সাথে একটা চুক্তি করে, কেউ যদি এই আয়নার দিকে তাকিয়ে 3 বার তার ছায়া দেখে, তাহলে নাকি এই যেই বন্দী জিনটা, এই জিনটা ওই লোকের শরীরের মধ্যে ঢুকে যেতে পারবে। অর্থাৎ ওই লোক বা কোনো লোক যদি এই আয়নাতে 3 বার, অর্থাৎ 1 বার দেখলো, 2 বার দেখলো, 3 বার দেখলো, 3 বার যদি খালি একবার দেখে ফেলে, পরপর 3 বারে 1 বার, অর্থাৎ 3 বার মিলেই 1 বার ধরে নিতে হবে আমাদেরকে, যদি 1 বার দেখে ফেলে, তাহলেই শুধু ওই বন্দি জিনটা তার শরীরটা পেতে পারবে, এছাড়া না।
আর এটাকে বন্দি করাটা এটা কেন? কারণ হচ্ছে পিশাচ বন্দি করাটাও নাকি এই তাম্বারি গোত্রের নিজেদের শক্তিমত্তার পরিচায়ক। কোন ব্যক্তি কোন পিশাচকে বন্দি করেছে, যত শক্তিশালী পিশাচকে যে বন্দি করতে পারবে তার ক্ষমতা তত বেশি। ওই পিশাচকে দিয়ে কাজ করাতে হবে বা কাজ করাবে না এমন বাধ্যবাধকতা ওভাবে নাই। পিশাচ বন্দি করাটাই আসলে শক্তিমত্তার পরিচায়ক। তো ওই কারণেই অনেকটা সে কারণেই বলতে হবে যে ওই পিশাচকে সে বন্দি করেছিল। এখন এই জাদুকর মোতাওয়াক্কেল তাকে তো ওই কূপে বন্দি করেছিল মূলত তাকে নিয়ন্ত্রণের জন্য নয়, তার নাকি আরো একটা উদ্দেশ্য ছিল যে ওই পিশাচের মাধ্যম দিয়ে সরাসরি লুসিফার অর্থাৎ ইবলিস শয়তানের সাথে তার কোনো যোগাযোগ হয় কিনা, এই জন্য তাকে দিয়ে শয়তানের সাথে দেখা করার একটা দরজা কিভাবে খোলা যায় এই চিন্তাটাই তার ছিল। ওখানে যখন ওই নামহীন পিশাচটা আটকা পড়ে যায়, এরপর ওই কূপটাই হয়ে যায় একটা শয়তানি আস্তানা। সময়ের সাথে মোতাওয়াক্কেল মারা যায় তারই পালিত এক জিনের হাতে। কেন কিভাবে মোতাওয়াক্কেল মারা গিয়েছিল এই বিষয়টা আসলে জানা যায় না, এটা জানতে পারেন নাই সেই আশরাফ আলী হুজুর। তবে কিভাবে ওই জিনটাকে মুক্তি দেয়া যাবে, আর এই রাফি ভাইকে অন্য আর একটা জিন যে অন্য কোনো ভাবে এসে ঢুকেছে আর কি, মেইন জিনটা তো বেরই হয় নাই এখনো, কিভাবে তাকে সুস্থ করা যায় এই বিষয়ে তার ছাত্র জিনের কাছ থেকে কিছু রুকিয়া জেনে নেন, রুকিয়ার পদ্ধতিটা শিখে নেন। এক একটা ধরনের জাদুর ক্ষেত্রে নাকি এক এক ধরনের রুকিয়া রয়েছে। বিশেষ করে মিশরে যেহেতু জাদুর চর্চাটা বেশি, এই কারণে সেখানে রুকিয়ার পদ্ধতিরও নাকি ভিন্নতা রয়েছে। এই জন্য এক এক ধরনের জাদুর ক্ষেত্রে এক এক ধরনের রুকিয়া করতে হয়। যাই হোক, উনি তো এগুলো শিখেছেন। এরপর উনি রাফিকে দেখতে যান রুকিয়ার উদ্দেশ্যে। রাফিকে তো মসজিদের পাশের একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এরপর উনি রাফির চিকিৎসা করা শুরু করেন। কিছুক্ষণ পরে রাফির শরীর এমন ভাবে ঝাঁকুনি খেতে শুরু করে মনে হচ্ছে কেউ ভেতর থেকে রাফিকে টানছে। তো এই অবস্থা দেখে আশেপাশে যারা সবাই ভয় পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখন বুঝি রাফির হাড়গোড় এমনি এমনি ভেঙে যাবে। রাফির শরীর যেভাবে দুলছে এতে কারো শরীরের হাড় আস্ত থাকার কথা নয়। সেই রাত্রেই এই শায়েখ সালেহ, রাফি ভাইয়ের কলিগ, দুইজন পুলিশ এবং আরো দুইজন ইমাম সহ তাদের মধ্যে এই আরো দুজন ইমামের মধ্যে একজন ছিলেন আশরাফ আলী হুজুর। ওনারা মিলে সিদ্ধান্ত নেন যে সপ্তম কূপের সামনে গিয়েই রুকিয়া শুরু করতে হবে। আর সাথের দুইজন ইমাম, ওনারা দুইজন সূরা বাকারা পড়বেন উচ্চ স্বরে, যতটুকু উঁচু গলায় ওনারা পড়তে পারেন আর কি। তো ওনারা যখন রাতের বেলা নাকি ওখানে গিয়েছেন আর রুকিয়া করা শুরু করেছেন, হঠাৎ করেই কুয়ার ভেতর থেকে একদম ধোঁয়া বের হতে থাকে। এটা দেখে শায়েখ সালেহ উনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। হঠাৎ কূপের মুখ থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছিল প্রথমে, এরপর কালো ধোঁয়া বের হতে থাকে। আর ধোঁয়ার ভিতর থেকে একটি ছায়া গড়ে ওঠে, কিন্তু এর কোনো মুখ নাই, চোখ নাই, মানে একটা ছায়ার মতো আর কি। মুখ চোখ কিছু বোঝা যাচ্ছে না, চোখ যে জল জল করছে বিষয়টা এরকমও না। সে ওই ধোঁয়াশার মধ্যে দাঁড়িয়ে থেকেই বলে, তোমাদের এসব কোনো কিছুকে আমি ভয় করি না। তোমরা মনে করছো যে ওই দরজার ভেতর থেকে যে বের হয়ে আসছে সে আমি না, আমি না, সে আমি নয়, সে আমার মালিক। সে খুব শীঘ্রই বের হয়ে আসবে আর তোমাদের ধ্বংস অনিবার্য। এই বলে নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত ভয়ঙ্কর রকমের শব্দ করতে থাকে। রাফি ভাইয়ের যে কলিগরা সেখানে ছিল তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। কিছুদূর গিয়ে একজন জ্ঞান হারায়। আর এই যে দুইজন পুলিশ কর্মকর্তা, এরাও মারাত্মক ভয় পেয়েছে। এরা রাফি ভাইকে কোনো মতো করে চেপে ধরে রেখেছে। তারাও নিজেদের মতো করে যে যে আয়াত জানতো তারা সেটা পাঠ করতে থাকে। তখন নাকি ওই পিশাচটা বলতে থাকে, তোমরা একটা দরজা বন্ধ করলে অন্য দরজা দিয়ে সে ফেরত আসবে। একটা শরীরের দরজা বন্ধ করলে হাজারটা শরীরের দরজা খুলে যাবে। আমাদের রক্ত চাই, রক্ত। আমার প্রভুর আর অনেক রক্ত লাগবে।
তোমরা একটা ফাঁদে পড়ে গেছো এবং জেনে শুনে সেই ফাঁদে পড়ে গেছো। এই ফাঁদ থেকে বাঁচার সহজ উপায় কিন্তু আসলেই নাই। এই সমস্ত কথা কিন্তু ওই ভয়ঙ্কর দুষ্টু জিনটা বলছে। আসল জিনটা কিন্তু বের হয়নি। শায়েখ সালেহ এক হাতে কোরআন মাজিদ পড়ছেন, অন্য হাতে জমজমের পানি ছিটাচ্ছেন রাফির গায়ে, আর ওই যে ধোয়া যেদিকে ওই দিকটাতে। একটা পর্যায়ে এসে ওই পিশাচটা আর ভালো করে কথা বলতে পারছে না, বোঝা যাচ্ছে পিশাচটা দুর্বল হয়ে যাচ্ছে। তখন নাকি ওই পিশাচটা বলে ওঠে যে তোমরা কোথায় পানি ছিটাচ্ছ, আমি তো শুধু ছায়া মাত্র, এটা আমার আসল শরীর না। আমি যদি আমার ছায়া হয়ে তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারি তাহলে বুঝতে পারছো যে আমার মালিক কত শক্তিশালী। উনি এই কূপের নিচে ঘুমন্ত অবস্থায় আছেন, সে ঘুমিয়ে আছেন শান্তির ঘুম। আমি রাফিকে তার নামে উৎসর্গ করব, এরপরই তার ঘুম ভাঙবে। তো যাই হোক, এইভাবে অনেক আধ্যাত্মিক কথা ওই জিন বলছে। তার কথার অনেক কিছুই বোঝাও যাচ্ছে না, ওখানে যারা ছিলেন তারাও বুঝতে পারছেন, তবে ভয় পাচ্ছেন সবাই খুব মারাত্মক। কিছু কিছু কথা ইমাম সাহেব বুঝতে পারছিলেন, তবে সব কথা বুঝতে পারছিলেন না, কারণ অনেক কথার অর্থ আসলে কি হবে এটা ওভাবে বোঝা যাচ্ছিল না। এটা ব্যাখ্যা সাপেক্ষ আর কি। ওই অবস্থাতে তো আসলে এইসব বিষয় তাদেরকে জিজ্ঞেসও করা যায় না। ওই পিশাচকে তো জিজ্ঞেস করতে পারছেন না, কারণ হচ্ছে শায়েখ সালেহ উনি তো রুকিয়া করছেন, আবার অন্য দুইজন ইমাম সাহেব ওনারা সূরা বাকারা তেলাওয়াত করছেন। এই জন্য তার সাথে যে কাউন্টার একটা তথ্য জানতে চাইবে, তথ্যের বিপরীতে আরেকটা তথ্য, কথা বলার তো কোনো সুযোগ নাই। কারণ কথা এই কারণে বলার সুযোগ নাই, ইমাম সাহেবরা জানতেন ওনারা যদি রুকিয়া বন্ধ করে ওর সাথে কথা বলতে যান তখনই বিপদ হবে। সে একটা ফাঁদ পেতেছে, এমন এমন কিছু ভয়ঙ্কর কথাবার্তা বলছে, এমন এমন কিছু বাক্য বলছে যেগুলোর অর্থ বোঝা যায় না। এটা বোঝার জন্য যাতে তারা প্রশ্ন করেন, আর প্রশ্ন করতে গেলেই তো রুকিয়া বন্ধ হয়ে যাবে, আর তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। এরপর তো হুজুর রুকিয়া করেই যাচ্ছেন। একটা পর্যায়ে এসে ওই ছায়াটা ভ্যানিশ হতে শুরু করে, অর্থাৎ সে দুর্বল হতে শুরু করে। যখন ওই ছায়াটা ভ্যানিশ হয়ে যায় তখন ওই শায়েখ সালেহ উনি কথা বলে ওঠেন। উনি তখন অন্য ইমাম সাহেবদেরকে বলেন যে তোমরা এখন থামো, দ্রুত এই লবণ, একটা পড়া লবণ ছিল, এই লবণটা কুয়ার মধ্যে ছিটাও আর জমজমের পানি ছিটাও। তারা তাই করেন। এরপর শায়েখ সালেহ উনি বলেন এই বক্সের মধ্যে একটা আয়নাও রয়েছে, কাঁচের ভাঙা টুকরো, মূলত এটা ভেঙে ফেলতে হবে। শায়েখ সালেহ রুকিয়ার মাধ্যমে সেটাও ভেঙেও ফেলেছেন। এরপর অদৃশ্যভাবে হুঙ্কার আসতে থাকে যে আমার মালিক ফিরবে, আমার মালিক ফিরবে, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা কি মনে করেছো এই আয়নার মাধ্যমে আমার মালিক শুধু বের হতে পারে, অন্য কোনো রাস্তা নাই? সে আসবে, বের হয়ে আসবে। আপাতত রাফিকে আমি ছেড়ে যাচ্ছি, তবে মনে রেখো আরো বহু রাফি আসবে এখানে, এদের মাধ্যম দিয়েই আমার মালিক ফেরত আসবে। ওদিকে রাফির শরীর কিন্তু থরথর করে কাঁপছে, শরীর ঘেমে একদম ভিজে একাকার হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে রুকিয়াটা সফল হয়, আয়নাটা ভেঙে ফেলা হয়। আর আয়নাটা ভাঙার পর ওই ভাঙা আয়নাই আবার ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়। তখন নাকি কুয়ার ভেতর থেকে একটা ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা গিয়েছিল। আর ওই গর্জনের শব্দ যখন শোনা যায় ওই সময় রাফিও আর্তনাদ করে ওঠে, রাফি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন চারদিকে নিস্তব্ধ। এরপর সবাই মসজিদে ফিরে যায়। কিছুক্ষণ পর ফজরের আজান হয়, সবাই সালাত আদায় করেন। আল্লাহর রহমতে রাফি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। যেহেতু ওখানে দুইজন পুলিশ সদস্য ছিলেন, তারা বিষয়টা বুঝেছিলেন। তারা যখন থানায় রিপোর্ট করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ওই কুয়াটা একদম সিল করে দিয়েছে, একদম মুখ বন্ধ করে দিয়েছে, টোটালি বন্ধ। এখনো নাকি ওই কুয়া থেকে ধোয়ার মতো কিছু একটা বের হয়। অনেকে বলেন এটা থেকে গ্যাস বের হয়, তো এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে যারা ওখানে কাজ করতে যান তাদেরকে বলা হয় এই কুয়া থেকে গ্যাস বের হয়, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়রা জানেন আসলে ঘটনাটা কি, এটা কোনো গ্যাস না, এটা মূলত এক ভয়ঙ্কর শয়তান পিশাচের আস্তানা। আর আসলে সেই পিশাচের নাম কি, কিভাবে তাকে বন্দী করা হয়েছিল, আসল উদ্দেশ্য কি ছিল, তারপর
কেনই বা এরকম অসংলগ্ন কথাবার্তা শহীদ পিশাচটা বলছিল, যে কথার অর্থ আসলে বোঝা মুশকিল হয়, এগুলো অজানাই রয়ে যায়। তবে ওই কুয়াটি আজও বন্ধ, আর সেটা দিয়ে মাঝে মাঝে ধোঁয়া বের হয়। তো এই ঘটনাটি উনি একজন প্রবীণ ভদ্রলোকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, যার নাম হচ্ছে মুরারি মোহন গঙ্গোপাধ্যায়। ওনার বর্তমান বয়স 88 বছর। বর্তমান তিনি কলকাতায় সপরিবারে থাকেন। এই গল্পটি তিনি তার দাদুর মুখ থেকে শুনেছিলেন, আবার সেই দাদু তার দাদুর মুখ থেকে, আবার সেই দাদু তার দাদুর মুখ থেকে, এইভাবে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই গল্পটা চলে আসছে। এবং এই গল্পটা যদি শুধু ওই পরিবারের মধ্যে সীমাবদ্ধ আছে এটা বললে তো একদমই ভুল হবে। এটা বহু মানুষ জানেন এই গল্পটা। তো এই গল্পটা একদম শুরু করার আগে কিছুটা কথা না বললেই নয় এই গল্প সম্পর্কে। কেননা এই গল্পের মধ্যে কয়েকটি ব্যাপার আমি বাংলাদেশেও দেখতে পেয়েছি। এই গল্পে একটি ডাকাত চরিত্র রয়েছে। এই চরিত্রটি খুবই নৃশংস একটি ডাকাত, যে কিনা ডাকাতি করার আগে নরবলি দিত। নরবলি দিয়ে সে ডাকাতি শুরু করত। এমন কিছু ব্যাপার বাংলাদেশে পেয়েছি। কারণ হলো বছরখানেক আগে হবিগঞ্জ জেলার সদর উপজেলা থেকে নবীগঞ্জ উপজেলায় আমরা যাচ্ছিলাম। প্রতিমধ্যে একটা বিল পড়ে, এই বিলটির নাম হচ্ছে মুন্ডুকাটা বিল। মুন্ডুকাটা নামটি কেন হয়েছে এই বিষয়টি যখন জানার চেষ্টা করি, তখন জানতে পারলাম বহু বছর আগে যখন এখানে বর্ষাকাল হতো তখন ডাকাতির প্রচলনটা ওই সময়টাতে খুব ব্যাপকভাবে বেড়ে যেত। আর ওই অঞ্চলে বর্ষাকালে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বেশি হতো, কারণ শুকনোর মৌসুমে এক জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়াটা বেশ কষ্টসাধ্য ছিল। ওই সময় বিভিন্ন ডাকাত গোষ্ঠী ওত পেতে থাকতো ডাকাতি করার জন্য। তো ডাকাতি করার পর যেই নৌকায় ডাকাতি করত সেই নৌকার মাঝির মাথা কেটে ওই ডাকাত দলের একজন সদস্য সে কি করতো, পানিতে ডুব দিয়ে নিচে যে কাদামাটি আছে কাদামাটির মধ্যে ওই মাথাটা পুঁতে দিত, যার ফলশ্রুতিতে নাকি ওই বিলটার নাম হয়ে গিয়েছে মুন্ডুকাটা বিল। তো এখান থেকে বোঝা যায় এই যে ডাকাতি করে এদের মধ্যে অনেকেই কিন্তু এই ধরনের পিশাচ সাধনা, নরবলি এই বিষয়ের সাথে সংযুক্ত ছিল। এরকমটা কিন্তু অনেক জায়গাতেই শোনা যায় এবং এটার বাস্তব প্রমাণও রয়েছে। তো আমাদের এই ঘটনার মধ্যেও এমন একটি ব্যাপার রয়েছে। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি যেই সময়ের, তখন বাংলা অবিভক্ত ছিল, তখন ব্রিটিশ ইন্ডিয়া হিসাবে ভারতের পরিচয় ছিল। সালটা সঠিকভাবে বলা একেবারেই সম্ভব নয়, তবে শোভন দাস যতটুকু তথ্য পেয়েছেন অনুমান করে বলা যায় 1700 সাল থেকে 1800 সালের মধ্যে কোন একটা সময়ের হবে হয়তো। তবে এতটুকু বলা হয়েছিল যে এটা যে জালিয়ানওয়ালাবাগ যেই হত্যাকাণ্ড হয়েছিল এটা অনেক আগের। তো জালিয়ানওয়ালাবাগ কিন্তু হত্যাকাণ্ড যেটা সেটা কিন্তু 1919 সালে হয়েছিল। ঘটনাটি ওই তৎকালীন অবিভক্ত বাংলার রাঢ় অঞ্চলের একটা ছোট্ট গ্রামকে কেন্দ্র করে। সেই সময়ে বাংলার পরিচয় অঞ্চল ভেদে ছিল, যেমন বরেন্দ্র, সমতল, কামরূপ, রাঢ় ইত্যাদি। এখনকার মতো জেলা উপজেলা ভেদে নয়। গ্রামের নামটি একদম সঠিকভাবে বলা মুশকিল, তবে অনুমান করে বলা হয়েছে তৎকালীন বসুমতীপুর নামক একটি গ্রাম হতে পারে। ঘটনাটি ঘটেছিল অত্র অঞ্চলের গ্রামের মানুষ এবং একজন ইংরেজ সাহেবের সাথে। ওনার নাম আসলে পুরোটা জানা যায়নি, তবে শুধু একটি অংশ জানা যায়, সেটি হলো ম্যাকলেন সাহেব। তো ওই সময় তাকে ইংল্যান্ড থেকে ভারতে পাঠানো হয়। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ যে পুলিশ বাহিনী ছিল সেখানে তিনি একজন উচ্চপদস্থ অফিসার পদে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ ওই ব্রিটিশ শাসনকালে যে থানায় দারোগা ছিলেন, মূলত সেই থানায় এই ম্যাকলেন সাহেব সদ্য জয়েন করেছিলেন। তিনি মূলত ওনার সাথে ঘটে যাওয়া সব ঘটনা পরে ওনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন। যিনি ঘটনা বলেছেন তিনি শোভন দাসকে জানিয়েছেন এখন যে জায়গায় তারা থাকেন তার পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে বাংলার রাঢ় অঞ্চলের কোন এক প্রত্যন্ত গ্রামে থাকতেন। সে সময় গ্রামগুলোর চিত্র এখনকার মতো একদমই ছিল না। তখন গ্রামগুলো ছিল বিভিন্ন গাছগাছড়ায় ভরা, জঙ্গলে ঘেরা, একদম নিঃসুপ, হিংস্র পশুদের আনাগোনায় ভরপুর ছিল।
গ্রামের সবাই চাষবাস করেই জীবন কাটাতো। তবে গ্রামের গরিব মানুষদের জীবন যে সুখে কাটতো বিষয়টা এরকম নাই। ভূস্বামী নীলকর সাহেবদের অত্যাচার এইগুলো কিন্তু গরিব মানুষগুলোর জীবন একেবারে নরকের সমতুল্য করে ফেলেছিল। কি দিন কি রাত লাঠিয়াল পাঠিয়ে যখন তখন ঘর থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে জোর করে নীল চাষ করানো হতো গরিব মানুষদেরকে দিয়ে। একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত ছাড় দেওয়া হতো না। যদি কেউ বিরোধ করত তাহলে হাত পা বেঁধে গাছের ডালে ঝুলিয়ে অনবরত চলতো সেই ব্যক্তির উপর চাবুকের আঘাত। মার খেতে খেতে যতক্ষণ না সেই মানুষটি প্রচন্ড যন্ত্রণার তাড়নায় মৃত্যুর কোলে ঢলে না পড়ত, আঘাত করা কিন্তু চলতেই থাকতো। এরকমই এক পটভূমিকায় ওই অঞ্চলের এক ভূস্বামী বা জমিদার নীল চাষের জন্য তার অধীনস্থ গ্রামের মানুষদের উপর চরম অত্যাচার শুরু করে দিয়েছিল। গরিবদের ঠকিয়ে বেশ ভালোই ধন সম্পদ জমিয়েছিল সেই জমিদার, কিন্তু বেশি দিন সেগুলি ভোগ করতে পারেননি তিনি। বলে রাখা ভালো, সে সময় ডাকাতদের প্রাদুর্ভাবও কিন্তু কম ছিল না। রাতের অন্ধকারে জমিদার বা ধনী মানুষের সম্পত্তি লুট করায় বেশ পারদর্শিতা ছিল তৎকালীন ডাকাতদের। সাধারণ মানুষরাও কিন্তু বাদ যেত না তাদের লুটপাটের হাত থেকে। এক সময় ওই অঞ্চলের জমিদারদের সম্পত্তির উপর পার্শ্ববর্তী অঞ্চলের জমিদারের কুনজর পড়ে। সেই পার্শ্ববর্তী অঞ্চলের জমিদার কি করতেন, তিনি আবার গোপনে একদল ডাকাত পুষতেন। এটা কিন্তু কেউ জানত না, সেই জমিদার নিজে ছাড়া। জানা যায় সেই সময়ে এই ডাকাত দলটি নাকি সেন পাহাড়ি পরগনাতে ভয়ঙ্কর ডাকাতি করে বেড়াতো। সেই জমিদার যখন অন্য জায়গায় জমিদারের সম্পত্তি লুট করার পরিকল্পনা করত, তখন সেই ডাকাত দলের একজন সদস্যকে দিয়ে সর্দারের কাছে খবর পাঠানো হতো। আর ঠিক এভাবেই সঠিক পরিকল্পনার মাধ্যমে ডাকাত দলের সাহায্যে বিভিন্ন জমিদারের সম্পত্তি লুট করে সেই জমিদার নিজের সম্পত্তি বৃদ্ধি করত। আর ওই ডাকাত দলের সাথে তার চুক্তি হয়েছিল, ওই ডাকাত দল তার এলাকায় তার জমিদারির ভিতরে বা তার পরগনার ভিতরে কোনো ডাকাতি করবে না। এইরকম চুক্তির আওতায় জমিদার কাজ করত। জমিদার এলাকায় কোনো ডাকাতি হতো না, কিন্তু অন্যান্য জমিদারের এলাকায় ডাকাতি হতো। সেই জমিদারদের সম্পত্তি কেড়ে নিয়ে আসতো। সেই জমিদাররা ভালো ছিল, বিষয়টা এরকম নয়, কিন্তু খুব কৌশলী হয়ে এইভাবে এই ডাকাত পোষা জমিদার নিজের সম্পত্তি বৃদ্ধি করত। ঠিক একই রকম ভাবে এই অঞ্চলের জমিদারের বাড়িতে এক রাতে ভয়ঙ্কর ডাকাতি হয়। জমিদার বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি তো হয়, শুধু লুটপাটেই কিন্তু থেমে থাকে না। জমিদারের বাড়ির প্রত্যেক সদস্য থেকে শুরু করে চাকর পাইক পেয়াদা সবাইকেই নৃশংসভাবে হত্যা করে ফেলে রাখে এই ডাকাত দল। পরে পুলিশের ফাঁড়িতে খবর যায়, তখন এই ম্যাকলেন সাহেব তার পুলিশের দল নিয়ে সেখানে উপস্থিত হন এবং তদন্ত শুরু করেন। সব রকম তদন্তের পর তিনি নিশ্চিত হন যে এটা ডাকাতদেরই কাজ। সাহেব গ্রামের মানুষের কাছে যখন এই ডাকাত দলের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদ করতে থাকেন, তখন তিনি একটা জিনিস খেয়াল করেন যে আশেপাশের গ্রামের মানুষের এই জমিদারের মৃত্যুতে বেজায় খুশি খুশি ভাব দেখা যাচ্ছে। সাহেব যদিও শুনেছিলেন সেই জমিদার খুবই অত্যাচারী ছিলেন, যাই হোক তিনি বেশি কিছু না ভেবে নিজের দপ্তরে চলে যান। আসলে এই ডাকাতদেরকে মানুষ সহজে চিনতে পারত না, কারণ দিনের আলোয় এরা একেবারে অন্য সাধারণ মানুষের মতোই ছদ্মবেশে থাকত আর ডাকাতির জন্য তথ্য সংগ্রহ করত। ব্রিটিশ আমলে ডাকাতি করে ধরা পড়লে তার শাস্তি ছিল খুবই ভয়ানক, তাই ডাকাত দল সবসময় ছদ্মবেশে থাকত যাতে কেউ তাদের চিনতে না পারে। কিন্তু জমিদারের হত্যার পর এই ডাকাত দল কিন্তু থেমে থাকেনি। এবার তারা শুরু করে অত্যাচারের নতুন অধ্যায়। কখনো রাতের অন্ধকারে গাছের আড়ালে, কখনো রাস্তার পাশে, কখনো নদীতে নৌকা পারে আসার সময় এরা ওত পেতে থাকতো আর সুযোগ বুঝেই যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ত। কখনো বা রাজপথে জুরি গাড়িতে আক্রমণ করে সবকিছু লুটপাট করে নৃশংসভাবে মানুষকে হত্যা করে পাশের কোনো ডোবা বা পুকুরে দেহ ফেলে দিয়ে চলে যেত। এভাবেই একের পর এক খুনের খবর আসতে থাকে থানায়। ম্যাকলেন সাহেব খুব চিন্তায় পড়ে যান। তিনি মনে মনে ভাবেন যে করেই হোক এই ডাকাত দলকে ধরতেই হবে। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে যেখানে যেখানে পুলিশ থানা থাকতো সেখানকার পুলিশ ব্যাটালিয়নের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মেইন রেজিমেন্টের
সদর দপ্তর থেকে রেশন আসতো আর কি। এমনই একদিন যখন এই অঞ্চলের পুলিশদের জন্য গাড়িতে করে রেশন নিয়ে আসা হচ্ছিল, তখন হঠাৎ করেই একদল ডাকাত আক্রমণ করে বসে এবং সর্বস্ব লুট করে। শুধু তাই নয়, ধারালো অস্ত্রের আঘাতে মালের দায়িত্বে থাকা দুজন ব্রিটিশ অফিসারের মাথা শরীর থেকে কেটে ফেলে তারা। এরপর তাদের দেহটি দড়ি দিয়ে বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রেখে চলে যায় তারা। এই ঘটনায় আশেপাশের গ্রামের মানুষের কথা তো বাদই দিলাম, দিনের বেলাতেও সরকারি লোকজন কাজ করতে চাইতো না এই ডাকাতদের ভয়ে। এই খবরটি একসময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে পৌঁছে যায়। তখন এই ম্যাকলেন সাহেবকে ডেকে পাঠানো হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ প্রশাসনের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেসব আলোচনার জন্য। এতদিন যখন সাধারণ মানুষ মরছিল, তখন সরকারের খুব একটা ভ্রুক্ষেপ ছিল না, দায় সারা ভাবছিল। যখনই দুজন ব্রিটিশ অফিসার মারা গেল, তখনই সরকার যেন নড়ে চড়ে বসলো। যাই হোক, একদিন এই ম্যাকলেন সাহেব তার সব কর্মচারীদের ডাকলেন। এই দস্যুদের ধরার জন্য কোনো এক অভিনব কৌশল অবলম্বন করা প্রয়োজন। কি করা যায় সেই বিষয়ে পরামর্শ করার জন্যই সকলকে ডাকা হয়েছিল। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষও সেখানে ছিলেন। ম্যাকলেন সাহেব তার কর্মচারীদের আদেশ দিলেন যে অত্র অঞ্চলের যত চোর ছেচর আছে সবাইকে খুঁজে থানায় নিয়ে আসতে। তাদেরকে বলা হবে তোমাদের কোনো ভয় নাই, সাহেব তোমাদের সাথে কথা বলবেন। তো ওই সময়ে বঙ্গভূমিতে ওদেরকে ঠ্যাঙারে বলা হতো। তো এই ঠ্যাঙারেদেরকে নিয়ে আসা হয়। ঠ্যাঙারেদেরকে খুব আশ্বাস দেওয়া হয় ভালো করে যে তোমরা যদি সহযোগিতা করো তাহলে তোমাদের নামে যেই মামলাগুলো আছে সেগুলো সরকার বিবেচনা করবে, যাতে করে তোমরা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারো। কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই ডাকাত দলকে ধরিয়ে দিতে হবে। তো তারাও এই বিষয়ে রাজি হয়। যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাছে সাহায্য চাইছে, তারা নিজেকে সম্মানিত বোধ করে। তখন সম্মিলিতভাবে একটি পরিকল্পনা করা হয় এই ডাকাত দলকে ধরার জন্য। ম্যাকলেন সাহেব বুঝিয়েছিলেন যে সাধারণ মানুষের সাহায্য নিয়ে কোনো কাজ হবে না, শুধু এই ঠ্যাঙারদের কাছ থেকেই তথ্য পাওয়া যাবে এই ডাকাতদের, কারণ তারাও কোনো না কোনো সময় বিভিন্ন ডাকাত দলের সাথে ডাকাতি করতে যেত। তাই এই ঠ্যাঙারদের সাহায্য নেওয়ার জন্য তাদের সাথে ওই চুক্তিটা করেছিলেন। এরপর বেশি দিন ওনাকে আর অপেক্ষা করতে হয়নি। কিছুদিনের মধ্যেই একজন ঠ্যাঙারে এসে ওনার সাথে দেখা করে এবং সব তথ্য দেওয়া শুরু করে। সে বলে যে এই ডাকাতের দল যে সে ডাকাত নয়, স্বয়ং মহিষা দলের রাজা এই ডাকাত দলকে মাসোয়ারা দিয়ে পুষে রেখেছেন। এই দলের সর্দারের নাম কালীচাঁদ। উনি এতটাই কুখ্যাত ছিলেন যে ওনার নামে আশেপাশের ৭৬টা গ্রামের মানুষ আতঙ্কে দিনের বেলাও রাস্তায় চলাচল করতে ভয় পেত। এই কালীচাঁদ আর তার চেলারা দিনের বেলায় দিনমজুর সেজে মাঠে ঘাটে কাজ করে, আর রাতের বেলায় ডাকাত সেজে লুটপাট করে। শুধু এই নয়, এই কালীচাঁদ ডাকাতি করার আগে নরবলি দিত, নিজের হাতে নরবলি দিয়ে পূজা করে ডাকাতি করতে বেরোতো। এই অঞ্চল থেকে বেশ কিছুটা দূরে বাঘাটির জঙ্গলে এক ভগ্নপ্রায় ভবন রয়েছে, সেখানেই মূলত ওদের মূল আস্তানা। আসছে অমাবস্যায় তারা আবার এক জায়গায় ডাকাতির পরিকল্পনা করেছে। বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমায় বলি দিয়েই ডাকাতি করার কাজ শুরু করত এই কালীচাঁদ। ম্যাকলেন সাহেব সেই ঠ্যাঙারেকে উপযুক্ত পুরস্কার দিয়ে বিদায় দেন। তিনি ঠিক করেন যে পরবর্তী রাতে সেই বাঘাটির জঙ্গলে বিরাট বাহিনী নিয়ে তিনি অভিযান চালাবেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ম্যাকলেন সাহেব রাতের অন্ধকারে ঢুকে গেলেন সেই জঙ্গলে। বেশ অনেকটা হাঁটার পর তিনি হঠাৎ দেখলেন এক জায়গায় একটা পুরনো ভাঙাচোরা বাড়ির ভেতরে আলো জ্বলছে। ম্যাকলেন সাহেব তার বাহিনীদের নির্দেশ দিলেন বাড়িটিকে এমন ভাবে চারদিক থেকে ঘিরে ফেলতে যাতে ভেতরে থাকা কেউই কিচ্ছুটি টের না পায়। ম্যাকলেন সাহেব খুবই সতর্কতার সাথে ধীরে ধীরে এগিয়ে গেলেন বাড়িটার দিকে। হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসে। ম্যাকলেন সাহেব বুঝে যান যে ডাকাতেরা তাদের উপস্থিতি বুঝে গিয়েছে। তিনি আচমকাই দেখলেন একটা মানুষ হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে চিৎকার দিয়ে ছুটে আসছে তার দিকে। তিনি এক মুহূর্ত দেরি না করে ওনার পিস্তলটি দিয়ে গুলি চালিয়ে দেন। গুলির আঘাতে সেই লোকটি ওখানেই পড়ে ছটফট করতে করতে মারা যায়। বন্দুকের গুলির আকাশ ভাঙা শব্দে যেন জঙ্গল কেঁপে উঠেছিল। অন্যদিকে পুলিশ বাহিনী চারদিক থেকে সেই বাড়িতে ঢুকে কোনো কাল বিলম্ব না করে একের পর এক গুলি করে সব
ডাকাতদের মেরে ফেলে, শুধু কালীচাঁদ সর্দারকে ছাড়া। ডাকাতদের হাতে কিন্তু বন্দুক থাকতো না, তাদের হাতে থাকতো দেশি অস্ত্র, যার ফলশ্রুতিতে বন্দুকের বিপরীতে ওরা বেশিক্ষণ টিকতেই পারেনি। ম্যাকলেন সাহেব ডাকাত সর্দার আর লুট করা সমস্ত সম্পত্তি নিয়ে রওনা দিলেন থানার দিকে। সাহেবের এহেন সফলতার জন্য ব্রিটিশ সরকার তাকে পুরস্কৃত করেন। অন্যদিকে শাস্তি হিসাবে সকল মানুষের সামনে কালীচাঁদ ডাকাতের ডান হাত এবং বাম পা কেটে ফেলা হয়, আর ক্ষত জায়গায় গরম ঘি ঢেলে দেওয়া হয়। প্রচন্ড আকাশ ভাঙা চিৎকারে যন্ত্রণায় ছটফট করতে থাকে ডাকাত সর্দার, এরপর মারা যায়। এরপর সেই মৃত দেহটি লোকালয় থেকে একটু দূরে গ্রামে ঢোকার যে মেইন রাস্তাটা ছিল, সেই রাস্তার এক পাশে বিরাট বটগাছের নিচে পুঁতে দেওয়া হয়। সেই সময় ডাকাতি করে ধরা পড়লে এই ধরনের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো। হাত পা কেটে ফেলে ক্ষত জায়গায় গরম ঘি দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু মৃত্যু অবধারিত হয়ে যেত, অথবা হাত পা কেটে দুটো চোখ তুলে ফেলা হতো। এরপর ধুকে ধুকে মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় থাকতো না, না খেয়ে মারা যেত, অথবা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে হতো। কালীচাঁদের এই নামটি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এসেছে, কোথাও কালীচরণ, কোথাও কালী কিঙ্কর, কোথাও কালিদাস, কোথাও কালী প্রসন্ন। তবে কালীচাঁদ নামটি মোটামুটি এটি যে ছিল এটা কিছুটা বোঝা যায়। লিসেনার্স, আপনারা ভাবতে পারেন ঘটনা এখানেই শেষ। না, মূল ঘটনা কিন্তু শুরু। আমরা প্রেক্ষাপট বর্ণনা করলাম মাত্র। কুখ্যাত ডাকাত দলকে মারার পর বাংলার ভূখণ্ডে বেশ অনেকদিন ডাকাতির প্রবণতা কমে গিয়েছিল। ওই সময় আরো অনেক ডাকাত দল ছিল, তবে ওই সময় পুলিশ বাহিনীও স্থানীয় ঠ্যাঙানাদের সহযোগিতায় অনেক ডাকাত দলকে একে একে ধরে ফেলছিল, যার ফলশ্রুতিতে প্রবণতা কমে গিয়েছিল। এর মাঝে কেটে গিয়েছে অনেক দিন, তেমন কোনো সমস্যা চারদিকে হচ্ছে না। সময়টা তখন বৈশাখ মাস। ওই গ্রামের একজন গরিব কৃষক ছিলেন, তিনি মূলত চাষবাসই করতেন। বৈশাখের সময়টা কিন্তু ঝড় বৃষ্টির সময়, আমরা সবাই জানি। তখন জমিতে ধান কাটার তোড়জোড় চলছে। ওই কৃষকেরও জমিতে ধান পেকে গিয়েছিল। তিনি চিন্তা করেন, এখন ঝড় বৃষ্টির সময় ধানগুলো যদি পেকে একদম নষ্ট হয়ে যায় বৃষ্টিতে, তাহলে তো সব শেষ। এমনিতে তো পেকে গিয়েছে, আর এখন যদি ঝড় বৃষ্টি হয় তখন তো সব কষ্ট বিফলে যাবে। তিনি সারাদিন কাজ করার পর দেখলেন অর্ধেক জমির ধান উনি কাটতে পেরেছেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঠান্ডা বাতাস বইতে থাকে। তিনি বাড়িতে বসে খুব দুশ্চিন্তায় ভুগতে থাকেন আর বলেন, রাতে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, সর্বনাশ হয়ে যাবে, যাই বাকি ধানগুলো কেটে নিয়ে আসি। এগুলো উনি বলছেন ওনার স্ত্রীকে। তখন ওনার স্ত্রী ওনাকে বলেন, এত রাত্রে তুমি কিভাবে কাজ করবা? তখন উনি বলেন যে তুমি হারিকেনটা জ্বালিয়ে দাও, সময় নষ্ট করা যাবে না, আর তুমি কিন্তু ঘুমিয়ে যেও না আমি না আসার পর্যন্ত। তো এই বলে তিনি গরু নিয়ে জমিতে চলে যান আর নিজের মতো করে কাজ করতে থাকেন। এদিকে আকাশে যতই জোরে মেঘ ডাকে উনি ততই জোরে ধান কাটতে থাকেন। সব কাজ শেষ করে তিনি ধানের 3-4টে বোঝা ভালো করে বেঁধে গরুর পিঠের উপর রেখেছেন, আর একটা বোঝা নিজের মাথায় নিয়ে এক হাতে হারিকেন নিয়ে হাঁটা দিয়েছেন বাড়ির দিকে। কিছুটা পথ যাওয়ার পর তার গরুটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে ছটফট করতে করতে ডাকতে শুরু করে। উনি কিছুই বুঝতে পারছিলেন না কেন ওনার শান্ত স্বভাবের এই গরুটা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করা শুরু করেছে। উনি গরুর মাথায় হাত বুলিয়ে শান্ত করার অনেক চেষ্টা করছেন, কিন্তু গরু কিছুতেই শান্ত হয় না। উনি বুঝতে পেরেছিলেন যে ওনার গরু হয়তো কিছু দেখেছে, যার জন্য ভয়ে ছটফট করছে। আকাশে তখনও কিন্তু জোরে মেঘ ডাকছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তখনও কিন্তু বৃষ্টি নামা শুরু হয়নি। গরুটা কি দেখে ভয় পাচ্ছে সেটা জানার জন্য এদিক ওদিক তাকিয়ে উনি দেখার চেষ্টা করেন। হঠাৎ বাম দিকের জমির দিকে জমিগুলোর একটা অদ্ভুত নড়াচড়া দেখতে পান। মূলত জমির উপরে ধানগুলো ছিল, সেগুলোর মধ্যে নড়াচড়া হচ্ছে। ওটা দেখে ওনার নজর আটকে যায়। উনি দেখলেন কি যেন মনে হচ্ছে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, কিন্তু অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। উনি হারিকেনটা একটু এগিয়ে নিলেন দেখার জন্য, কিন্তু ওই সময় আবার শুরু হয় ঝড়ো বাতাস। এমনিতে ঝড়ো বাতাস হচ্ছিল, কিন্তু হারিকেন নেভে নাই, কিন্তু ওই সময় নিভে যায়। রাতের ঘোলাটে আলোতে ওটা কালো অবয়বের মতো মনে হচ্ছিল।
অন্যদিকে তার গরুর লাফালাফি যেন আরো বেড়ে যাচ্ছিল। উনি শক্ত করে গরুর গলার দড়িটা ধরে দাঁড়িয়ে দেখছেন ওটা আসলে কি। হঠাৎ ওই জিনিসটা যখন ওরা কাছে চলে আসে তখন আকাশে প্রচন্ড শব্দে বিদ্যুৎ চমকে ওঠে, আর সেই আলোতে তিনি দেখেন এটা আর কোনো কেউ নয়, এটা অন্য কোনো প্রাণী নয়, এটা সেই কালীচাঁদ ডাকাত, যার এক হাত আর এক পা কাটা। চেহারাটা এতটাই বিভৎস যে যে কেউ দেখলেই ভয় পাবে। হঠাৎ করে ওটার চোখ দুটো যেন দপ করে জ্বলে উঠল, আর তার দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে ভয়ানক হাসি দিয়ে উঠল। গরুটা জোরে একটা ডাক দিয়ে সোজা বাড়ির দিকে ছেড়ে দিল এক দৌড়, আর ওনার হাতে থাকা দড়ির হ্যাচকা টানে উনিও আছড়ে পাছড়ে দৌড়াতে থাকেন। এক সময় গরু নিয়ে উনি বাড়িতে এসে চিৎকার দিয়ে বউকে ডাকতে থাকেন। ওনার বউ বাইরে এসে দেখেন ওনার স্বামী অনেক আহত অবস্থায় উঠোনে পড়ে আবল তাবল বলছে। এরপর গ্রাম্য পদ্ধতিতে ওনার চিকিৎসা করানোর পর উনি যখন কিছুটা স্বাভাবিক হন তখন উনি ওনার স্ত্রীকে সব খুলে বলেন। পরের দিন সকালবেলা গ্রামের লোকদেরকেও বলেন, কিন্তু গ্রামের লোকজন কেউ সেটা বিশ্বাসই করে না। ওই গ্রামে একটা বড় পুকুর ছিল, অনেকটা দিঘির মতো। একদিন ভরা দুপুরে ওই গ্রামেরই একজন মাঝ বয়সী মহিলা দিঘিতে থালা বাসন ধুয়ে গোসল করতে নামে। তো দিঘির পানি পরিষ্কার থাকতো সবসময়, তাই পানির নিচে তাকালে মোটামুটি দেখা যেত। ওই মহিলাটি ডুব দিয়ে গোসল করছিল। তো প্রথমবার ডুব দিয়ে যখন উপরে ওঠে, দ্বিতীয়বার ডুব দিয়ে যখন উপরে উঠেছে তখন ওর মনে হলো ওনার সাথে মানে ওনার পায়ে কোনো কিছুর স্পর্শ লেগেছে, নরম নরম কিছু একটা। সেটা কি দেখার জন্য উনি তৃতীয়বার ডুব দিয়ে যখন পানির নিচে তাকিয়েছে তখন উনি দেখেন এটা সেই কালী ডাকাত, যার চেহারাটা বিভৎস হয়ে গিয়েছে। চোখের কোটরে কালো অন্ধকার, এক হাত পা কাটা, আর অন্য হাত দিয়ে তার পাটি ধরে পানির নিচে খ্যাক খ্যাক করে হাসছে। পানির মধ্যে ওটাকে স্পষ্ট দেখে ওই মহিলা উপরে উঠে প্রচন্ড জোরে চিৎকার করতে থাকে। এদিকে পানির নিচে মহিলার পা ধরে অনবরত টানছে ওই অবয়বটা। আশেপাশের বাড়ির লোকজন চিৎকার শুনে ছুটে যায় দিঘির দিকে। লোকজন ঝাঁপিয়ে পড়ে সেখানে এবং ওই মহিলাকে পাড়ে টেনে তোলা হয়। সবাই যখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল পানির নিচে, তখন সবার সামনে উনি সব ঘটনা খুলে বলেন। দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনা শুনে মানুষের মনে ভয়ের আবহ তৈরি হতে থাকে। একদিন রাত্রে গ্রামের এক লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে একটা কুপি বাতি নিয়ে বের হয়। তো উনি ফ্রেশ হওয়ার পর যখন রাস্তা দিয়ে বাড়িতে আসছিলেন তখন হঠাৎ দেখলেন একটা কালো অবয়বের মতো কিছু একটা যেন হামাগুড়ি দিয়ে দ্রুত ওনার বাড়ির ভেতরে ঢুকে গেল। উনি হন্তদন্ত হয়ে কুপি নিয়ে বাড়ির ভিতরে ঢোকেন, এদিক সেদিক দেখেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। হঠাৎ ওনার কুড়ে ঘরের পাশের আমড়া গাছটার উপরে কিছু একটা হুটোপুটি করার শব্দ শুনছেন। আকাশের চাঁদের আলোয় বাইরের পরিবেশ যেন ধুয়ে যাচ্ছে। উনি গাছের কাছে যাবেন কি তার আগে গাছ থেকে ধপ করে কিছু একটা মাটিতে পড়ে আর তার দিকে তাকায়। তিনি তখন চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন এটা সেই কালী ডাকাত, যার ভয়ঙ্কর চেহারাটার মধ্যে চোখ দুটো জলজল করছে, এক হাত এক পা কাটা। এক হাত দিয়ে ইশারা করে তাকে কাছে ডাকছে আর খ্যাক খ্যাক করে হাসছে। এটা দেখে উনি প্রচন্ড ভয় পান, ভয়ে এক চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাড়ির লোকজন ওনাকে উদ্ধার করে চিকিৎসা করে সুস্থ করেন, কিন্তু জ্ঞান ফেরার পর তিনি বেশ কিছুদিন কথা বলতে পারেননি। পরে যখন ধীরে ধীরে কথা বলা শুরু করেন তখন সব ঘটনার বর্ণনা উনি দিয়েছিলেন। এরপর গ্রামের কম বেশি অনেক মানুষই যখনই বাড়ির বাইরে বের হতো, বিশেষ করে রাতের দিকে, তখনই নাকি ওই কালী ডাকাতকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখতো। কখনো বা হামাগুড়ি দিয়ে রাস্তার একদিক থেকে অন্য দিকে চলে যেতে, কখনো বা হঠাৎ করে সামনে এসে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে খ্যাক খ্যাক করে হাসতে দেখতো, কখনো বা আবার পেছন থেকে তাড়া করতেও দেখতো। লাফিয়ে লাফিয়ে আসছে, কারণ তার এক হাত এক পা কাটা ছিল। গ্রামের মানুষ এরকম ভাবে চরম আতঙ্কে দিন কাটাতে থাকে। তবে এখানে একটা ব্যাপার, কালী ডাকাতকে তো অনেকেই দেখতো না, মানে তার চেহারার সাথে পরিচিত ছিল না। তাহলে কিভাবে বুঝবে এটাই কালী ডাকাত? মূলত কালী ডাকাতকে যেদিন শাস্তি দেওয়া হয়েছিল ওই দিন যারা উপস্থিত ছিলেন শুধু তারাই এই ঘটনার মুখোমুখি হতেন। তো কালীচাঁদ ডাকাতের মতো ম্যাকলেন সাহেবেরও শেষ পরিণতি খুব একটা ভালো ছিল না। চলুন শোনা যাক
সেই সাহেবের সাথে কি ঘটেছিল। এই ম্যাকলেন সাহেব অবিবাহিত ছিলেন, তাই সরকার দেয়া বিশাল বাংলোয় একাই থাকতেন। তবে একদম একা নয়, ওনার সেবার জন্য বিভিন্ন লোকজন থাকত। রাতে ঘুমানোর পর প্রতিদিন ওনার গভীর রাত্রে ঘুম ভেঙে যেত। ঘুমটা ভাঙত একটা শব্দে, নারী পুরুষ মিশ্রিত গম্ভীর কণ্ঠে কেউ যদি খ্যাক খ্যাক করে হাসে, ঠিক সেরকম শব্দ ওনার ঘুম ভেঙে যেত। ওনার ঘর মূলত একেবারে অন্ধকার থাকতো না, হালকা একটা আলো জ্বালানো থাকতো। ঘুম ভেঙে উঠে বিছানায় বসে প্রথমেই তিনি যেটা দেখতেন সেটা হলো ওনার বিছানা থেকে দূরে মেঝেতে একটা কালো অবয়ব ভয়ানক ভাবে খ্যাক খ্যাক করে হাসে। যখনই তিনি আলোটা বাড়িয়ে দিতেন বিছানা থেকে নেমে, তখন আর কিছু দেখা যেত না। উনি ভেবেছিলেন হয়তোবা কোনো মানুষ তাকে ভয় দেখানোর জন্য এসেছে, কিন্তু ওনার এই ঘরে তো কারো ঢোকার সাহস নেই, কারণ বাইরে প্রহরীরা রয়েছে, আর প্রহরীদের মধ্যে কেউ এই কাজ করবে না এটা উনি নিশ্চিত। কারণ প্রহরীরা ওনাকে ভয় যেমন পেত, ভালোবাসত। একই ঘটনা প্রতিদিন তার সাথে ঘটতে থাকে। তিনি এই ব্যাপারে যখন চিন্তা ভাবনা করছিলেন, তখন আরো একটা ব্যাপার তিনি খেয়াল করেন যে যত রাত যায় ওই অবয়বটা ধীরে ধীরে তার বিছানার কাছে এসে হাসতে থাকে। প্রথম রাতে দেখা গিয়েছিল বিছানা থেকে একদম দূরে আছে, রুমের একটা প্রান্তে, পরের রাত্রে আরেকটু কাছে, তারপরের রাত্রে আরেকটু কাছে, এভাবে ধীরে ধীরে তার বিছানার কাছে এসে হাসতে থাকে। এই ম্যাকলেন সাহেব এই কথাগুলো তার ডায়েরিতে আবার লিখে রাখতেন। এক রাত্রে ঘুমানোর পর হঠাৎই তার ঘুম ভেঙে যায়, গলায় প্রচন্ড চাপ এবং শ্বাসকষ্টের কারণে। চোখ খুলে যেটা দেখেন সেটা উনি একদম বিশ্বাস করতে পারছিলেন না। সাহেব ওই মুহূর্তে দেখলেন সেই কালী ডাকাত, ভয়ঙ্কর পৈশাচিক চেহারা, চোখগুলো জলজল করছে, তার বুকের উপর বসে এক হাত দিয়ে গলা চেপে ধরে এবং এমন ভয়ানক ভাবে খ্যাক খ্যাক করে হাসছে যে দুপাশের চোয়াল কানের কাছে গিয়ে ঠেকেছে। এই দৃশ্য দেখে উনি প্রচন্ড ভয় পান। ঘুমানোর সময় ওনার মাথার কাছে সবসময় একটা পিস্তল রাখতেন। উনি এক হাত দিয়ে ওনার গলা থেকে ওই ডাকাতের হাতটা ছোটানোর চেষ্টা করতে থাকেন, আর অন্য হাত দিয়ে ওই পিস্তলটা তুলে ডাকাতের দিকে তাক করে একটা ফায়ার করে বসেন। তখনই ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। গুলি করার শব্দে বাইরে থেকে প্রহরী চাকররা সব ছুটে এসে ওনার ঘরে এসে ম্যাকলেন সাহেবকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে। এরপর ওনাকে কলকাতার একটি হসপিটালে ভর্তি করানো হয়। ভালো মতোই চিকিৎসা চলতে থাকে তার, কিন্তু ম্যাকলেন সাহেবের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। ধীরে ধীরে উনি বিভিন্ন ধরনের আবল তাবল কথা বলতে থাকেন, অদ্ভুত আচরণ করতে থাকেন। এই মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ সেই দারোগা একদিন তার সহকর্মীর কাছ থেকে এই ম্যাকলেন সাহেবের এ ধরনের খবর পাওয়ার পর উনি কলকাতার দিকে যাত্রা শুরু করেন সাহেবের সাথে দেখা করতে। তো সেখানে পৌঁছে তিনি দেখেন সাহেব বিছানায় শুয়ে একা একাই কি যেন কথা বলছেন। তিনি কাছে গিয়ে সেলুট দেন এবং তার পরিচয় দেন। তখন ম্যাকলেন সাহেব মুচকি হেসে ওনাকে বলেন, আমি কিন্তু তোমাকে এখনো ভুলিনি, পরিচয় দিতে হবে না। মানুষ আমাকে তো পাগল বলে, আমি কিন্তু পাগল হইনি, তবে মনে হচ্ছে আমি সত্যি পাগল হয়েই যাব। তখন উনি জিজ্ঞেস করেন, স্যার আপনার এই অবস্থা কি করে হলো আমাকে বলুন তো। তখন সাহেব মুচকি হেসে আবার বললো তো বিশ্বাস করবে না ভাই, আর আমার কথা কেউ বিশ্বাসও করে না। আমরা এমন একটা চাকরি করি, এই চাকরির এই জায়গা থেকে এই ধরনের কথা আসলে বলাও যায় না, কেউ বিশ্বাসও করে না, আর এই কথা বলতে গেলেই সবাই আমাকে পাগল ভাবে। এই জন্য এখন আর কাউকে বলি না, নিজেই কথা বলি। তবে আমি চাই তুমি ঘটনাটা জানো, আমার মনে হচ্ছে তোমাকে ঘটনাটা বলা যায়। এটা বলার পর সাহেব নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলেন। সাহেব এটাও বলেন যে আমার ঘরে একটা লাল রঙের ডায়েরি আছে, তুমি নিজের কাছে রেখে দিও, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আর উনি ঘুমালেই নাকি স্বপ্নে সেই কালীচাঁদ ডাকাতকে দেখতেন, এবং স্বপ্নে ওই ডাকাতের অবয়বটা এসে তাকে বলতো যে তোর দিন শেষ হয়ে এসেছে। এরকম নাকি উনি স্বপ্ন দেখতেন। তো দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো অবস্থার পরিবর্তন হয়নি। অবশেষে একদিন ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়। কথিত আছে এই ম্যাকলেন সাহেবের মৃত্যুর পর আর কেউ কখনোই নাকি ওই কালী ডাকাতকে দেখেনি। মুরারি মোহন দাদুর পূর্বপুরুষ ম্যাকলেন সাহেবের সেই ডায়েরিটা নিজের কাছে রেখেছিলেন শেষ বয়স পর্যন্ত। তবে এই ডায়েরিটার পরবর্তীতে কি হয়েছে এই বিষয়টা আর জানা যায় না। মূলত
এই ঘটনাটি এভাবেই মানুষের মুখ থেকে মানুষের মুখে ছড়িয়ে গেছে, প্রজন্ম থেকে প্রজন্ম এই ঘটনাটি এভাবেই চলে আসছে। আর এভাবেই এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি হয়েছে। আর এই ঘটনাটি একটা লোককথা, লোককাহিনী বা লেজেন্ড আকারে এপার বাংলা ওপার বাংলায় বেশ জনপ্রিয়। তবে এই কালী চাঁদ ডাকাত, যে আমরা কালী চাঁদ বলছি, তো তার নাম কালী কিঙ্কর, কালীচরণ, কালী প্রসন্ন ঘোষ, এরকম অনেক কিছুই হতে পারে। তবে আমি আবারও বলছি, কালী চাঁদ হওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, কারণ এই ঘটনার অতিরঞ্জতা, মানে অতিরঞ্জন করে এমন একটা জায়গায় সকলে নিয়ে গেছেন যে এটার আসলে মূল ব্যাপারটা কি ছিল এটা বলাই মুশকিল। আমরা যতটুকু পেয়েছি, যতটুকু শুনেছি, সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করলাম।